আসলে রাজ সকাল সকাল রানীর বাসায় চলে এসেছিল। আরমান আর সিনথিয়াকে নিজের পরিচয় দেয় বাসায় এসেই। সবার মুখে এত নাম ডাক শুনে তাদেরও চিনতে অসুবিধা হয় না। তারা অবাক হয়ে যত্নে রাজকে ঘরে নিয়ে আসে। সে রানীকে বিয়ের প্রস্তাব দেয়। রানীকে পছন্দ করে সেটাও জানায়। তাই তারা রাজি হয়ে যায়। পাত্র দেখতে শুনতে ভালো, এত নাম ডাক রানীকেও পছন্দ করে, আপত্তি করার মানেই হয় না। তাই রানীর বাবা মাও রাজি হয়ে যায়। আজ শুক্রবার, তাই রাজ আজই বিয়ে করে নিতে চায় রানীকে। এটা শুনে তারা অবাক হয় এত তাড়াতাড়ি, কিন্তু পরে আর না করেনি। কারণ তাদের জানানোর মতো তেমন কেউ নেই। আর রানী যে অবস্থায় আছে, মানে বিয়েটা হলে বাঁচে তারা। বিয়ের পরে না হয় মেয়ে এই বাড়িতেও থাকতে পারে, কোনো সমস্যা হবে না। বাবা মায়ের চিন্তা তো দূর হবে, এই ভেবেই অমত করে না। একটু পর কাজী আসবে তাদের বিয়ে পড়াতে। রাজ সব প্রস্তুতি নিয়েই এসেছে। সাদে কি আর রাতের ঘুম আরাম করে চিন্তা করেছে সে। সিনথিয়া রানীর পাশে বিছানার উপর ব্যাগগুলি রাখে। মা, এমন ভালো ছেলে কি আর সব সময় পাওয়া যায়? এত ভালো ছেলে তোকে পছন্দ করে বলেই তো বিয়ের প্রস্তাব নিয়ে এলো। তুই মা আর অমত করিস না, রাজি হয়ে যা। তোর বাবাও না হলে রাগ করবে। এইগুলি পরে রেডি হয়ে নে। আম্মু, তোমরা কেন বুঝতে চাইছো না আমার কথা? আমাকে কিছু বলার সুযোগ কেন দিচ্ছ না? উনাকে পছন্দ আমিও করতাম। তাহলে আর অমত না করে চুপ করে রেডি হয়ে নে। রানী সামনের দিকে তাকিয়ে দেখে তার বাবা ঘরে প্রবেশ করেছে। আব্বু, আমার কথাটা একটু তুমি শুনো। কোনো কথা আমি শুনতে চাই না। এতদিন কষ্ট করে নিজের সবটা দিয়ে একমাত্র সন্তানকে মানুষ করেছি কি এই কারণে? অন্যের সামনের মেয়ের মুখের উপর কথা শুনতে? না, এমন কখনোই হবে না। যদি আমাদের মা বাবা হিসেবে সম্মান করে থাকিস তাহলে ওই ছেলেটার সামনে বেইজ্জত করিস না আমাদের। যা বলছি তাই কর। তাড়াতাড়ি রেডি হয়ে নে, একটু পর কাজী চলে আসবে। আব্বু, ওই লোকটা। সিনথিয়া, চলে এসো। বাকিটা ওর কাছে, আমাদের যা বলার আমরা বলে দিয়েছি। গম্ভীর কণ্ঠে আরমান কথাটা বলে চলে গেল। স্বামীর বাধ্য স্ত্রী সিনথিয়া স্বামীর কথা মতো চলে যায়। যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে বলে, জিদ না করে রেডি হয়ে নে। একা যদি রেডি হতে না পারিস তবে স্বামীয়াকে ডেকে নে। এই বলে সিনথিয়া চলে যায়। রানীর মাথাতেও স্বামীয়া আসে। ভাবে স্বামীয়া হয়তো কিছু করতে পারবে, তাই তাড়াতাড়ি করে স্বামীয়াকে কল দেয়। যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আসতে বলে। স্বামীয়া বাসায় এসে রাজকে বসে থাকতে দেখে অবাক হয়। তারপর তাড়াতাড়ি করে রানীর কাছে চলে যায়। রানী, রানী, তুই এলি? এতক্ষণ লাগে? এত হাঁপাচ্ছিস কেন? কোন পাগলা কুত্তা দৌড়ানি দিল? আরে থামো না, এখন তোর এই কথাগুলি একটু বন্ধ কর। আমার সব শেষ। স্যার, মানে তোর রাজ চৌধুরীকে বাসায় দেখলাম আঙ্কেলের সাথে হাসছে, কথা বলছে। হুম রে, ডেভিলটা আমার আম্মু আব্বুকে খেয়ে ফেলেছে। কি? না মানে হাত করে নিয়েছে, নিজের বশে এনে ফেলেছে রে। আমি এখন কি করব? কেন, কি হয়েছে বলবি তো? সবটা বল। উনি আসছে আমায় বিয়ে করতে আজ। ও আট, হো বইন হো। আমার জীবনটা কয়লা, কি করব আমি? মানে সিরিয়াসলি? আরে এই বাইদানি তোর সাথে এখন মজা করতে আমার কোন পাটা গেছে রে? উনি তোকে বিয়ে? না না, আমাকে না তো, তোর নানিকে বিয়ে করতে আসছে। আজাইরা লাড্ডু কোথাকার। না, এই তোকে বিয়ে করতে আসলে তো ভালোই। তাড়াতাড়ি রেডি হয়ে নে। কি করে রেডি হব? উনি তো একটা ডেভিল। রানী স্বামীয়াকে সবটা বলে। সেদিনের পর থেকে তার মন খুব বেশি খারাপ হওয়ায় স্বামীয়াকে সবকিছু বললেও সেই ঘটনার কথা জানায়নি। তেমন মন মানসিকতা ছিল না তার। সব শুনে স্বামীয়া বেশ অবাক হয়। এটাও সম্ভব? কি করে? সে হা করে তাকিয়ে আছে রানীর দিকে। তুই ঠিক বলছিস। তা নয় তো কি? সাদে কি আমি উনাকে বিয়ে করতে চাইছি না? উনি তো একটা লুচ্চা, যাকে কি না এতদিন মনে প্রাণে চেয়ে এসেছে, আজ তাকেই বিয়ে করতে আমার। আরে আরে, কাঁদিস না, চুপ কর। কি করে চুপ করব বলতো? উনি কিভাবে করতে পারল? তারপরেও আমার সাথে। তুই বা কি করে শিওর হচ্ছিস মুখের কথা শুনে?
নিজের চোখকেও কি অবিশ্বাস করব? এটাই বলছিস তুই আমায়? না আসলে, যাই হোক এখন কি করার? আমিও তো তাই ভাবছি এখন কি করার? কি করব আমি? তুই কিছু বুদ্ধি দে। আমি? এমন করে বলছিস কেন? গোবর মাথায় একটু কিছুও কি বুদ্ধি নাই? সবটাই কি ফাঁকা কলসি লুচ্চা মেয়ে? সামিয়া রানীর কথার জবাব না দিয়ে একটু ভেবে বলে, এক কাজ কর, এখন উনি যা বলছে তেমনই কর। পরে উনার কাছে গিয়ে না হয় সবটা জেনে নিস। যদি সত্যিই হয় তবে না হয় রি। তার মানে তুই বলতে চাইছিস আমি জেনে শুনে নিজের গলা দড়ির সামনে নিয়ে হাজির করব? নিজেই নিজের জীবনটা আগুনের কাছে বিলিয়ে দিব। আর বলবো নে আগুন খা আমায়। খেয়ে শেষ করে ছাই করে দে। দেখ এখন এই সব বলার সময় নয়। উনি যেমন মানুষ তাতে সব করতে পারে। যদি রাজি না হস পরে উনি তোর ক্ষতি করলে, তার থেকে ভালো উনি যা বলছে তাই কর। রেডি হয়ে নে। আরে ডাইনি, তোকে এনেছিলাম আমায় বাঁচাতে। এখন তুই নিজেই মরণকে উস্কিয়ে দিচ্ছিস। তুই একটা আস্ত সাচ্চু। রানীর কথা শেষ হওয়ার আগেই দরজার ওপার থেকে সিনথিয়ার কথা শোনা যায়। কি হলে রে? হলো তোদের? আর কতক্ষণ লাগবো? সামিয়া তাড়াতাড়ি করে রেডি কর ওকে। কাজে চলে আসবে একটু সময়ের মাঝে। আন্টি হয়ে যাবে। তুমি যাও। আর একটু আছে, তাড়াতাড়ি কর। বলেই সিনথিয়া চলে যায় দরজার ওপার থেকে। দেখ বইন, তোর পায়ে পড়ি, এখন চিন্তা ভাবনা না করে বিয়েটা করে নে। পরে না হয় সব জেনে শুনে একটা কিছু ভাবা যাবে। তাড়াতাড়ি উঠো, তৈরি হ। পরে কেন? আগে জেনে শুনে নিলে কি হয়? তোর যে লাভার, সেই সময়টা পেলে তো। দেখছিস না একদিনও সময় দিল না। আজ বিয়ের প্রস্তাব নিয়ে এলো। আজই বিয়ে করবে বলে সব ঠিকঠাকও করে নিল। দেখ তুই উনাকে একদম কি কিছু বলবি না। ওরে কত দরদ। তাহলে রেডি হয়ে নি, উনার গলায় গিয়ে ঝুলে পড়। মুলা তুই কিছু না, তাড়াতাড়ি বিয়ে করে উনার সংসার কর গিয়ে। উঠো। রানী মুখ ভূতা করে আছে। সামিয়া তাকে শাড়ি পরিয়ে দিয়ে সাজাতে ব্যস্ত। বইন মুখ ভূতা করে রাখিস না। পরে দেখবি তোর হবু জামাই এই মুখ ভূতার কারণে আমাকেই না মেরে ফেলে। শামু তুই ভুল কিছু বলিনি। আমিও তাই চিন্তা করছি, কি করে ওই গ্যাংস্টারের সংসার করব? থাকবো কি করে উনার সাথে এক ছাদের তলায়? রাজ কখন থেকে বসে আছে। সামনে সিঙ্গেল সোফায় বসে আছে তার শ্বশুর, মানে হবু শ্বশুর। রাজের মনের মাঝে নতুন এক অনুভূতি কাজ করছে। নতুন বিয়ের অপেক্ষারত সবার মনের মাঝে যেই এক রোমাঞ্চকর অনুভূতি হয়, রাজের এখন তাই হচ্ছে। অবশেষে রাজের অপেক্ষার তীব্র এক অজানা অনুভূতির অবসান ঘটিয়ে রানী এলো। সাদা এক বেনারসি গায়ে, সাদা স্টোনগুলি ঝিকঝিক করছে। গায়ে অনেক গয়না, মাথায় কি সুন্দর করে ঘোমটা দেওয়া। মুখের মাঝে হালকা মেকআপ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কাজল, কালো চোখগুলি কালো রঙে রঙিন হয়ে আছে। রানীকে যেন হুর লাগছে। মনে হচ্ছে আকাশ বেদ করে বেহেশতের হুর মাটিতে স্থান নিয়েছে। চোখ এক মনে এক ধ্যানে রানীর দিকে তাকিয়ে আছে। তার চোখের পাতা নড়ছে না, একদম স্থির মায়াবী রানীর দিকে তাকিয়ে আছে। আরমান গলা কাশি দিলে রাজের হুঁশ ফিরে একটু নড়েচড়ে বসে ঠিক হয়ে রানীকে সামিয়া রাজের পাশে এনে বসায়, তবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে। রানীর গা রাগে জ্বলে যাচ্ছে, তো রাজের মন রোমাঞ্চে পুলকিত হচ্ছে। আর চোখে চোখে রানীকে দেখছে। কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। সবাই মিষ্টি মুখ করে। রাজ তো মনের আনন্দে গপগপ করে কয়েক মিষ্টি পেটে দিয়ে দেয়। শান্তিতে মনে হয় মিষ্টি গুলি পেটে গেল। রানী এই সব দেখে মনে মনে বলতে থাকে, খাও বাছাধন, বেশি করে খাও। জীবনে কি আর কখনো খাইছিলা? খাও নাই তো, এখন হাতের কবজি ডুবিয়ে খাও। ভরাসিয়াস একটা। সবাই একসাথে মিলে খাবার খেতে বসে। সিনথিয়া পরিবেশন করছে। আরমান, রাজরানী আর সামিয়া বসে নিজেদের মতো খাচ্ছে। রানীর এত ভার গয়না নিয়ে খাবার খেতে অনেক অসুবিধা হচ্ছে। যদিও পাশে বসে থাকা রাজের কারণে রাগে সে খাবার গলা দিয়ে নামাতে পারছে না, তবুও হাত দিয়ে নাড়াচাড়া করছে। কম সময়ের মাঝে সিনথিয়া বেশ রান্নাবান্না করে নিয়েছে। রাজ আরাম আয়েশে খাবার খাচ্ছে।
আরমান আর সামিয়াও মন ভরে খাবার খেতে ব্যস্ত। রানী শুধু রাগে ফেটে যাচ্ছে। বুঝলে তো রাজবাবা, তোমার কারণে আজ এত কিছু খেতে পারলাম। সিনথিয়া তো আলসেমির কারণে তেমন কিছু রান্নাও করতে চায় না। সিনথিয়া রাগে বলে উঠল, তবে কি শুধু ময়দা খেয়ে জীবন কাটাও? যাই বলো, আজ বেশ রান্না করেছ। রাজ চামচ দিয়ে পায়েস মুখে দিতে দিতে নিজের পা দিয়ে রানীর পায়ে স্লাইড করছিল। এমন কাহিনীতে রানী হকচকিয়ে যায়। হঠাৎ বিষম খায় খুব জোরে। রাজ তাড়াতাড়ি তার মুখের সামনে পানি ধরে। রানী কাশতে কাশতে পানি না নিয়ে চোখ গরম করে রাজের দিকে তাকিয়ে থাকে। মনে মনে হয়তো এটাই বলছে, ভাব দেখাচ্ছে এখন। নিজের এমন কাণ্ডে বিষম খেলাম, এখন পানি ধরে আদিক্ষিতা দেখানো হচ্ছে। মরণ আমার। রানী কাশছে অথচ রাজের হাত থেকে পানি নিচ্ছে না। রাজ রানীর থুতনিতে এক হাত ধরে অন্য হাতে পানির গ্লাস তার মুখে তুলে দেয়। যেন 4-5 বছরের কোনো বাচ্চা মেয়েকে পানি খাওয়ানো হচ্ছে। তাদের এমন কাণ্ড দেখে সামিয়া মুচকি হাসে। রাজ রানীর দিকে তাকিয়েই আছে। আরমানও সিনথিয়ার দিকে নজর দেয়। সিনথিয়া মুচকি হাসে। হয়তো দুজনে তাদের সদ্য বিয়ের পুরনো দিনের মাঝে চলে গিয়েছে। আরমান আর সিনথিয়ার এমন আবেগপ্রবণ চাউনি দেখে সামিয়া খায় বিষম। খুব জোরে জোরে কাশি পায় তার কাশির আওয়াজে সবার ধ্যান ভাঙে। সামিয়া নিজেই পানির গ্লাস নিয়ে টগটগ করে পানি খেয়ে নিয়ে নিঃশ্বাস ছাড়ে। সামিয়া মনে মনে বলে, এ কোথায় আছি আমি? খাওয়া দাওয়ার পর সবাই কিছুক্ষণ মিলে কথা বলে। একসময় রাজরানীর মা বাবাকে জানায়, আঙ্কেল, আমি রানীকে আজ নিয়ে যেতে চাই বাসায়। আজই? হুম। রানী আরো রেগে যায়। কটমট করে বসা থেকে উঠে দাঁড়ায়। কি, এখন আমাকে উনার সাথে যেতে হবে? ছি রানী, এই সব কি কথা? ঠিক করে কথা বল, ও তোর স্বামী হয়। আম্মু, চুপ, আর একটা কথাও নয়। রাজ বাবা এখন থেকে তোর সব। ও যা বলবে তাই করতে হবে। ওর কথা শুনে চলাই তোর কাজ এখন। ওর কথার অবাধ্য হবি না কখনো। সিনথিয়ার কথায় সবাই যেন থো মেরে যায়। রানী একটু পর বলতে শুরু করে, ওকে ফাইন, যা বলবে তাই হবে। আমি খেলার পুতুল না, আমাকে তো সব মানতেই হবে। ঠিক আছে, আমাকে বিদায় করার জন্যে উঠে পড়ে লেগে গিয়েছ না? চলে যাচ্ছি। দেখবে আমি আর আসব না তোমাদের এইখানে। আগুনের সামনে নিয়ে গেলে না আমায় খেয়ে ফেলার জন্যে। আমি নিজেই আগুনের কাছে গিয়ে বলছি আমায় শেষ করে দিতে। না হয় ওই নরককুণ্ডেই ঝাঁপ দিচ্ছি। ভালো থাকো তোমরা, আর কখনো আসবো না এখানে। রানী কথাগুলি একদমই বলে চলে যায় বাসা থেকে। আর একটু দাঁড়ায় না সেখানে। আঙ্কেল আন্টি, আপনারা কিছু মনে করবেন না। ও রাগে বলল কথাগুলি। রাগ কমলে ঠিক হয়ে যাবে। কাল পরশু আমি ওকে নিয়ে আসব। আরমান রাজের হাত ধরে কেঁদে দেয়। অস্পষ্ট কণ্ঠে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। ও বড্ড ছেলে মানুষই করে। চিন্তা করবেন না, আমি সব সময় ওর পাশে থাকব। আরমান আর কথা বলতে পারে না কান্নার কারণে। একটা বাবা ঠিক কতটা কষ্ট করে তার বুকের ধনকে অন্যের হাতে দিয়ে দেয়। তা বাবা রা ছাড়া পৃথিবীতে এই কষ্টটা আর কেউ বুঝে না। হয়তো তাদের কলিজা ছিঁড়ে যায় এমন যন্ত্রণায়। নয়তো বা মনে হয় এই বুঝি দমটা বের হয়ে যাবে। প্রতিটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যার চেয়ে কোনো অংশে কম হয় না। সব বাবারা চায় আমার মেয়েটা সবচেয়ে ভালো থাকুক, স্বামীর সাথে খুব সুখে থাকুক। বাবারা তাদের মেয়েদের কলিজা ভাবে। মেয়ে একটু কষ্ট পেলে মনে হয় বাবাদের বুকে লাগে। বিয়ের পর ঠিক এমন মুহূর্তে বাবাদের কেমন লাগে তা হয়তো কেউ লিখে প্রকাশ করতে বা অন্যকে বলে বুঝাতে পারবে না। আরমান সাহেবেরও হয়তো এমন লাগছে এই মুহূর্তে। রানীর মা রাজের মাথায় হাত বুলিয়ে দিয়ে কাঁধো কাঁধো কণ্ঠে বলে, বাবা, ও কিন্তু নিজের খেয়াল একদমই নিতে পারে না। আমার খাইয়ে দিতে হয়, চুল মুছে দিতে হয়, ওর সব দেখে শুনে দিতে হয়। তুমি একটু সামলে নিও, ওর একটু খেয়াল রেখো। সাবধানে যাও। কোনো চিন্তা করবে না আপনারা, ও আল্লাহর রহমতে ভালোই থাকবে। আসছি, দোয়া করবেন। রাজ বেরিয়ে আসে বাসা থেকে। গিয়ে দেখে রানী পিছনের সিটে বসে রাগে সাপের মতো ফুসফুস করছে।
রাজ পেছনের জানালার সামনে গিয়ে বলছে, এই যে ম্যাম, আপনি আমার ওয়াইফ, আমি আপনার ড্রাইভার নই, সামনে আসুন। পারবো না। আপনার ইচ্ছে হলে সামনে বসে ড্রাইভ করুন, না হলে পিছনে ঠেলতে ঠেলতে আপনার বাসায় নিয়ে যান। ওয়াট? রাজ আর কিছু না বলে দরজাটা খুলে নিঃশব্দে রানীকে কোলে তুলে নেয়। রানী অবাক হয়ে বলে, আরে আরে করছেন কি? রাজ আশেপাশের লোকজনকে তোয়াক্কা না করে রানীকে কোলে নিয়ে সামনে তার পাশের সিটে বসিয়ে দেয়। রানী ফ্যালফ্যাল করে রাজকে দেখছে। তখন রাগের মাথায় অনেক কিছু বললেও এখন রানী কান্না করছে নাক টেনে টেনে। রাজ ড্রাইভ করতে করতে রানীর দিকে তাকাচ্ছে। রানী বাহিরের দিকে তাকিয়ে নাক টানছে তো কান্না করছে। রাজ দেখলেও কিছু বলছে না। এখন একটু কান্নার দরকার তার, মনটা ভালো হবে। রাজও আর চোখে রানীকে দেখছে। রানীর মনের পরিস্থিতিটা সে বুঝতে পারছে। নিজের বাড়ি ছেড়ে চললে সব মেয়েদের এমন হয়। ড্রাইভ করতে করতে রাজ টিস্যু এগিয়ে দেয় রানীর দিকে। রাজ গাড়ি থামিয়ে কোনো কথা ছাড়াই আবার রানীকে কোলে তুলে নেয়। কান্নায় চোখ লাল হওয়া রানী অবাক হয়ে রাজকে দেখছে। রাজ সুন্দর করে রানীকে কোলে নিয়ে তার বেডরুমে চলে যায়। বিছানায় বসিয়ে দিয়ে বলে, এখানে থাকো, আমি আসছি। রাজ চলে যায়। একটু পর এক কাপ কফি হাতে নিয়ে রুমে আসে। ধরো। রানী রাজের দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে না থেকে এটা হাতে নাও। রাজ আবার বলল, কি হলে নাও। রানী কথা ছাড়া রাজের হাত থেকে কফির মগটা নেয়। রাজ চুপ করে রানীকে কোলে তুলে নেয়। কি হচ্ছে? একটু পর পর আমায় না বলে কোলে নিচ্ছেন কেন? তোমায় জিজ্ঞেস করতে হবে বুঝি? অবশ্যই করতে হবে, কখনোই নয়। একটু আগে থেকেই তুমি আমার হয়ে গেছো। তুমি সবটাই এখন আমি বা আমার। আর আমার জিনিস কি করব না করব সেটা কাউকে বলার প্রয়োজন মনে করি না আমি। মাইন্ড ইট। আজব, তাও ঠিক, কারণ তুমি এখন আমার অর্ধাঙ্গিনী, মানে আমার অর্ধেক অংশ। পরন্তু গোধূলি লগ্ন চলছে তখন। রাজ রানীকে কোলে নিয়ে ব্যালকনির দিকে চলে যায়। অপকল রানীকে দেখছে, যেন এটা কোনো হুড়কে কোলে নিয়ে রেখেছে সে। রাজ নেশা ধরা চোখ নিয়ে রানীকে দেখছে। রানীর এখন বেশ লজ্জা লাগছে। কফিটা খাও, মাথা ব্যথা একটু কমবে। কান্নার কারণে রানীর আসলেই মাথা ব্যথা শুরু হয়েছে। তাই কিছু না বলেই কফির কাপে চুমুক দেয়। এক হাতে তার কফি, অন্য হাতে রাজের কাঁধ আগলে রেখেছে। আর চোখে আবার দেখছেও। তুমি কি মানুষ না, নাকি দয়া মায়া নেই? আমি যে আছি তাও তোমাকে কোলে নিয়ে একটুও বলতে ইচ্ছে কাটছে না আমায় আমি কফি খাবো কি না। রাজের এমন কথায় রানীর লজ্জা পায়। ঠোঁট উল্টিয়ে বলে, এটা তো আপনি আমার জন্য এনেছেন, আপনার জন্যে তো আপনি আনেননি। আর এটার মাঝে আমি ঠোঁটো লাগিয়ে দিয়েছে। রাজ আকাশের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, তোকে বলেছে এটা না খাওয়ার কথা? আমি এটার কথাই বলেছি। দিবে না নাকি এটা? রাজ একটু জোর নিয়েই বলে, তো আমি অন্যটার কথা বললাম কি? রানী কি করবে বুঝে পায় না। আপনি কি রাক্ষস? ও আট না, আসলে মানে আপনি আমার খাওয়া এটার হিসাব না হয় পড়ে নিলাম। আপাতত আমার মুখে কফি দাও, খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে তোমার ওইঠো। কথাটা বলতে বলতে রাজরানীর দিকে তাকায়। রানী ভ্রু কুঁকছে রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ কথা পাল্টিয়ে বলে, না মানে আমার খুব কফি কফি পাচ্ছে, তাড়াতাড়ি কফি মুখে মানে আমার ঠোঁটে ধরো। রাজ কথাটা বলে মুচকি হাসি দেয়। রানী আর কথা না বাড়িয়ে রাজের মুখের সামনে কফির মগ ধরে। রাজ চুমুক দিয়ে চোখ বন্ধ করে নেয়। তারপর মুখটা আরো রানীর দিকে এগিয়ে দিয়ে কানের কাছে ফিসফিসানি কণ্ঠে বলে, এই কফিতে দুনিয়ার সেরা মিষ্টত্ব রয়েছে, যা প্রেয়সীর ঠোঁটে স্পর্শে সম্ভব হল। রানী এই কথা শুনে একটা ঢুক গিলল। খুব লজ্জায় মাথা নুয়ে নেয়। রাজের ঠোঁটে এক বাঁকা হাসির আভাস পাওয়া যায়। রানীকে এইভাবে কোলে নিয়ে রাজ প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়ে আছে। রাজ একটুও নড়ছেও না। কখনো রাজের দৃষ্টি বহুদূরের ওই আকাশে স্থির, তো কখনো রানীর নেশা ধরানো ঝাঝালো রূপের দিকে। আর বেচারা রানীর কোমর ব্যথা করছে। মনে মনে বলছে,
উনার কোলে থেকে আমার কোমর ব্যথা করছে। উনার কি হাত পা বা কোমর কোনোটাই ব্যথা করছে না? কি স্টিল বডি মাবুদ! ডাইনোসরের শক্তি রয়েছে এই হাতির মতো জিম বডিতে। রাজের মতো লোকের রানীকে 3-4 ঘন্টা কেন সারা রাত কোলে নিয়ে দাঁড়িয়ে থাকলেও বোধ হয় হেলবে না। তার যে বডি! অপর দিকে তার কাছে রানী একটা পাটশলা। ওজন বোধ হয় 46 কিংবা 48 হবে। রাত যখন 10টা বাজে রাজ তখন রানীকে নিয়ে ঘরে ঢোকে। চুপ করে বসে থাকবে, একটুও নড়বে না। আসছি আমি। রাজ চলে গেলে রানী বিছানায় নড়ছড়ে কোমরে হাত দিয়ে বসে একটু জোরে জোরেই বলে, বললেই হলো, নড়বে না একটুও। কেন গো, আমি কি আপনার মতো রোবট ম্যান নাকি? কোমরের নাট বল্টু নড়ে যাচ্ছে আর উনি আসছে নড়বে না নিয়ে। আল্লাহ মাবুদ, এই গ্যাংস্টারের সাথে থাকবো কি করে আমি? একে তো ভয়, তার উপর রাগ। রাজ ট্রে করে খাবার নিয়ে এলো। রানী বেশ অবাক হয়ে ভাবে, উনি কি সত্যিই এলিয়েন? জাদু টাদু জানে নাকি? খাবার নিয়ে এলে কি করে? রানী কৌতূহল নিয়ে বলেই বসল, আপনি কি এলিয়েন বা ম্যাজিশিয়ান? ও আট, না মানে এই 5 মিনিটে যে খাবার নিয়ে এলেন। তুমি কি ভাবো সবাই তোমার মতো বোকার ডিম? সবাই কি বোকার রাজ্যের বাস করে? কি কি বললেন আপনি? আমি বোকার ডিম? তাহলে তো আপনি হাতির ডিম। কথাটা বলতে গিয়েও রানী থেমে যায়। পরে যদি রাজ তাকে এই একা ঘরে পেয়ে কিছু করে বসে। খাবার বাহির থেকে আনিয়েছি আরো আগেই। আমি রাজ চৌধুরী, নজরটা একটু আগে আগেই চলে আমার, খুব ফাস্ট। রানী মুখ ভেঙচিয়ে মনে মনে বলে, তা তো দেখাই আছে। এই কারণেই তো আমার সাথে অভিনয় করলেন, অন্য একজনকে ঠকালেন, আবার আমায় বিয়েও করে নিলেন। রানীকে রাজ নিজের হাতে খাইয়ে দিতে চাইলে রানী বলে, আমার হাত আছে, আমি খেতে পারি। চুপ পিচ্ছি, হা করো। আমি পিচ্ছি? হা করো, না হলে গালে একটা খাবে। রানী বর্ষর করে হা করে। রাজ মুচকি হেসে রানীকে খাইয়ে দিতে থাকে। রাজ নিজে খেয়ে আবার উপরে রানীর কাছে যায়। রানী তখন বসেছিল, চেয়ারের উপর বসে পা দুলাচ্ছিল, যার কারণে তার সাদা পা গুলি স্পষ্ট দেখা যাচ্ছিল। রাজঘরে ঢুকেই এমন দৃশ্য দেখে কাশতে শুরু করে। শুকনো ঢুল গিলে রানীর কাছে যায়। রানীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে যায়। রানীর হাত নিজের হাতের মাঝে নিয়ে রানীর দিকে তাকিয়ে থাকে। রাজের এমন চাউনি দেখে রানী ঘন ঘন চোখের কাজল কালো পাপড়ি ফেলে। রাজ এটা দেখে একটু অন্য দিকে মুখ ফিরিয়ে মুচকি হাসে, আবার রানীর দিকে তাকায়, ঠোঁট চেপে হেসে রানীকে কোলে তুলে নেয়। আবার কেন কোলে? রাজ রানীকে নিয়ে ব্যালকনিতে চলে যায়, সেখানে গিয়ে তাকে নামায়। রানীর সামনে হঠাৎ করে হাঁটু গেড়ে বসে পড়ে প্যাকেট থেকে রিং এর বক্সটা বের করে রানীর সামনে দেয়। সেখান থেকে চকচক করা ডায়মন্ডের রিংটা রানীর বা হাতের তর্জনী আঙ্গুলে পরিয়ে দেয়। সেই হাতেই চুমু খায় রাজ। আর রানী অবাক দৃষ্টিতে রাজকে দেখতে থাকে। ভালোবাসি, প্রাণের টুকরোটাকে খুব ভালোবাসি। তুমি আমার বউ, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনের সবটাতে তুমি আছো। তুমি ছাড়া আমি আমার জীবনটা চিন্তা করতে পারি না। তুমি বিহীন আমি সত্যিই বাঁচতে পারবো না। জীবনে যাই করো আমাকে ছেড়ে কখনো যেও না। আমি মরে যাব। তুমি চলে গেলে এই দুনিয়াতে একটা নিঃশ্বাসও হয়তো আমি নিতে পারবো না। আমায় প্লিজ তোমার বুকে ঠাঁই দিও। খুব ভালোবাসি তোমায়। আমি আমার জীবনের অংশ, তোমাকে ভালোবাসি। তোমায় খুব বেশি ভালোবাসি প্রেয়সী। রানী শুধু ফ্যালফ্যাল করে রাজকে দেখছে। তার মনের মাঝে অনেক কথা জাগলেও কিছু বলতে পারছে না এখন। যেন বোবা হয়ে গেছে, গলা দিয়ে আসছেও না কথা। রাজ বসা থেকে উঠে রানীর পিছনে পিঠের দিকে নিজের হাত নিয়ে রানীকে নিজের কাছে নিয়ে আসে। ঝাপটে জড়িয়ে নেয় নিজের বুকে। বাচ্চাদের মতো কান্না করতে থাকে। রানীকে নিজের বুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে রাজ। রানীর যেন দম বন্ধ হয়ে আসছে। রাজের কান্নাটাও তার সহ্য হচ্ছে না। মনের মণিকোঠায় বড্ড বাড়ি খাচ্ছে। রানী এখন কি করবে বা রাজকে কি বলে সান্ত্বনা দিবে তা তার জানা নেই। সে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বুকের ভেতর খুব ব্যথা লাগছে। রাজকে সে নিজের 2 হাতে আঁকড়েও ধরছে না।
শান্তভাবে শুধু দাঁড়িয়ে আছে। রাজ রানীকে আরো শক্তি বুকের সাথে জড়িয়ে নিয়ে কান্না করে বলতে লাগল, প্লিজ ডোন্ট লিভ মি, আমি মরে যাব, প্লিজ রানী, প্লিজ ডোন্ট লিভ। রাজের এমন কাতর স্বর রানীর মনকে ব্যাকুল করে দিচ্ছিল। রানী নরম হাতে আস্তে করে রাজকে নিজের হাতে আবদ্ধ করে নেয়। রাজ রানীকে খুব শক্তি জড়িয়ে ঘাড়ে মুখ গুজে দিয়ে কান্না করছে তো করছেই। রানীর নরম মন মুহূর্তে মুহূর্তে কেঁদে উঠছে, চোখের কোণায় পানি ঝিকঝিক করছে। জানো, ছোটবেলায় মা চলে গেছে আমায় ছেড়ে, বাবাও একা করে চলে গেল, আমার বলতে এখন শুধু তুমি আছো, আর কেউ নেই দুনিয়াতে, আমার আর কিচ্ছু নেই। প্লিজ রানী, আমায় ছেড়ে যেও না, প্লিজ ডোন্ট লিভ মি, বিশ্বাস করো আমি মরে যাব। রাজের প্রতিটা কথায় রানী কেঁপে কেঁপে উঠছে। রাজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগল, শান্ত হন, যাব না, কোথাও যাচ্ছি না আমি। রাজ রানীকে বুক থেকে তুলে গালের দুই পাশে হাত রাখে। সত্যিই যাবে না তো? প্রমিজ করো যাবে না আমায় ছেড়ে। রানী মাথা নেড়ে হুম জবাব দেয়। রাজ রানীর নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, নিজের আষ্টে পৃষ্ঠে ঠোঁটযুগল জড়িয়ে নিয়েছে। রানী চোখ বড় বড় করে আছে। রাজ চোখ বন্ধ করে নিজের কাজে ব্যস্ত। রাজের এমন মায়ামো মুখ দেখে রানীর ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। রাজকে নিজের সাথে জড়িয়ে নেয়। রাজ বেশ সময় পর রানীকে কোলে করে বিছানায় নিয়ে যায়। দুজনেই দুনিয়ার বাহিরের জগতে বিরাজ করছে। দুনিয়ার কোনো খেয়াল এখন আর কাজ করছে না তাদের মাঝে। তারা তো দুজন দুজনের ঘরে সময় কাটিয়ে দিচ্ছে। রানীকে বিছানায় শুইয়ে দিয়ে রাজ নিজের সাদা শার্ট গা থেকে সরিয়ে শরীর উন্মুক্ত করে নেয়। রানীর দিকে অগ্রসর হয়। রানীর দুই ঠোঁটের মধ্যখানে নিজের ঠোঁট জায়গা দেয়। রানীর হাতের মাঝে নিজের হাত রাখে। আঙ্গুলের মাঝে মাঝে আঙ্গুল দিয়ে হাতে হাত জড়িয়ে নেয়। রানীর গলায় নিজের মুখ ডুবায়। ক্রমশ রানীর সারা অঙ্গে নিজেকে স্থাপন করে নেয় রাজ। রানীকে আজ পরিপূর্ণ এক অন্যরকম ভালোবাসার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে রাজ। রানীকে নিয়ে ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে লাগে রাজ। ভালোবাসার অতল সাগরে রানীকে নিয়ে রাজ ডুবে যাচ্ছে। রানীও যেন পরম সুখে রাজের উন্মুক্ত পিঠ নখ দিয়ে আঁকড়ে ধরছে। সুখের এক ভিন্নরকম ঠিকানায় দুজন পাড়ি দেয়। সকালের সোনালি রোদ যখন রানীর চোখ স্পর্শ করে রানী তখন মিটমিটিয়ে ওঠে। সামনেই তাকিয়ে দেখে ধবধবে সাদা শরীরের অধিকারী রাজ তাকে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। গায়ে নেই কোনো সুতা। উন্মুক্ত বুকের দিকে রানী তাকিয়ে ঘন ঘন চোখের পাতা নাড়ছে। রাজের চুলগুলি কপালে এসে পড়ছে। চিকন জামকালো ঠোঁটের মাঝে কি রাজ্যের শান্তির আভাস। রানীকে আঁকড়ে শুয়ে আছে। রাজকে এমন অবস্থায় দেখে রানীর বুকের ভেতর ধুকবুক শুয়ে হয়ে যায়। টুক করে রাজের ঠোঁটে নিজের ঠোঁট বুলিয়ে দেয়। রাজ একটু নড়েছে উঠলে তাড়াতাড়ি করে নিজের জায়গায় শুয়ে পড়ে রানী। রাজ আরও শক্তি নিজের বাহুডোরে তুলে নেয় রানীকে। রানী আস্তে আস্তে খেয়াল করল তার শরীর ঠিক নেই। মুহূর্তে সব মনে পড়তে লাগলো তার। নিজের মাথায় নিজেই একটা চড় দিয়ে বিড়বিড় করতে লাগলো, ইস কি করলাম আমি, কি হয়ে গিয়েছিল আমার, আল্লাহ, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিতে হবে, না হলে ডেভিল রাক্ষস আবার না জানি কি করে বসে। রানী উঠতে গেলে রাজ তাকে টেনে আবার শুইয়ে দেয়। রানী শুকনো ডুব গিলে চোখ বন্ধ করে নেয়। রাজ মিটমিট করে তাকিয়ে রানীকে দেখে একটা মুচকি হাসি মারে। সামনের চুলগুলি কানের পাশে গুজে দিয়ে মুচকি হাসি হাসতে থাকে। রানীর লাল ঠোঁটে আলতো করে একটা কিস দেয়। রানী সাথে সাথে চোখ খুলে তাকায় রাজের দিকে। রাজ এক গালে জগৎ জয়ের একটা হাসি দেয়। রানী রাজকে ঠেলে দিয়ে চাদর জড়িয়ে নেয় শরীরে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়ায়। একদম আমার কাছে আসবেন না আপনি। রানীর কথায় রাজ জবাব না দিয়ে অন্যদিকে ফিরে মুচকি হাসতে লাগে। রানী কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়েট, ফ্রেশ হয়ে এসে পড়বেটা কি, নাকি আমার মাথা আরো বিগড়ে দেওয়ার চিন্তায় আছো? রাজ কথাটা শেষ করে জোরে হাসি দেয়। রানী ভ্রু ঠোঁট কুঁচকে রাজের দিকে তাকায়। কিছু বলতে গিয়েও বলে না। ভাবতে থাকে, আসলেই তো আমি বাসা থেকে কিছুই আনিনি, পরবটা কি এখন, কি ছি ছি। রানীর এমন মুখ দেখে রাজের খুব হাসি পায়।
মুখে 2 আঙ্গুল দিয়ে ঠোঁট টিপে টিপে হাসতে থাকে। রানী মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে আছে। আলমারিতে দেখো এক সাইডে তোমার যা যা লাগার সব আছে, ওখান থেকে যেটা মন চায় সেটা নিয়ে ওয়াশরুমে যাও। রাজের কথায় রানীর বেশ অবাক লাগে। লোকটা নজর কেমন, সব দিকে নজর রাখে গ্যাংস্টারটা। হয়তো কালকেই সব ব্যবস্থা করে রেখেছিল। এই সব তো রাজ চৌধুরীর কোনো ব্যাপারই না। রানী আলমারি থেকে তাড়াতাড়ি হাতের সামনে ঝাঁপিয়েছে, তা নিয়েই ওয়াশরুমে দৌড়। রানীর এমন দৌড় দেখে রাজের খুব হাসি পায়, খুব করে হাসেও। রানী কালো একটা শাড়ি পরে বের হয়েছে, সাথে লাল গোলাপির একটা ব্লাউজ, লম্বা চুল দিয়ে টপটপ করে পানি পড়ছে, সাদা মুখটা বেশ শুভ্র লাগছে। রানী সামনে এগিয়ে গিয়ে পর্দা সরিয়ে দেয়। কাছের ও পাশ থেকে রাজের লাগানো সবুজ এত বড় বড় গাছ দেখা যাচ্ছে, শুধু সবুজ আর সবুজ। রোদের দেখা দিচ্ছে। রানী এমন দৃশ্যের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, তারপর চুলের টুপোটুপ করে পানি টাওয়াল দিয়ে মুছতে থাকে। রাজের চোখ যেন রানীর দিকেই আটকে আছে। শাড়িতে রানীকে বেশ লাগছে। মোহ ভরা চোখ নিয়ে রাজ বিছানা ছাড়ে। রানীর পেছনে হাত পেঁচিয়ে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়, ভেজা চুলে মুখ ডুবায়। রাজের ছোঁয়ায় রানী শিউরে উঠছে। শরীর কেঁপে জ্বর আসলে যেমন হয় তারও তেমনই হচ্ছে। উষ্ণ রক্ত যেন আরো গরম হতে থাকে। রাজকে কোনো রকম ছাড়িয়ে রানী চলে যেতে নিলে রাজ সেখানেই দাঁড়িয়ে তার হাত ধরে আটকায়, হেঁচকা টানে নিজের বুকের উপর আনে। রাজের উন্মুক্ত বুকের দিকে রানী ফ্যালফ্যাল তাকিয়ে আছে। রাজ বুঝতে পেরে মুচকি হাসে। রাজ সামনের চুলগুলি রানীর কানের পাশে গুজে দিয়ে রানীর দিকে মুখ বাড়ালে রানীর হুঁশ ফিরে। রাজের হাতের ফাঁক দিয়ে রানী নিচে বসে পড়ে, যার ফলে রাজের আশা বিফলে যায়। চোখ মেলে রানীকে না দেখতে পেয়ে সামনে তাকায়। রানী তার থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে চুল মুছছে। রাজ আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলে সে পেছনে যেতে থাকে। যেতে যেতে একদম ধপ করে রানী সিঙ্গেল সোফায় বসে পড়ে। রাজ সোফার হাতলে হাত দিয়ে তার দিকে ঝুঁকে যায়। রানী ভয়ে শুষ্ক ঢুক নেয়, চোখ মিট মিট করে। রাজ বেশ কিছু সময় এইভাবেই রানীকে দেখে। ভয় পেলে না তোমায় দারুণ লাগে। লাল লাল গাল, লাল ঠোঁট আরও যেন রঙিন হয়ে যায়। বিশেষ করে নাকটা যেন টুকটুকে গোলাপ ফুল হয়ে ওঠে। আর চোখ মিটমিট করা ঘন চোখের পাতা ফেলা জাস্ট মণিমুগ্ধকর লাগে। রাজরানীর দিকে আরো ঝুঁকে ফিসফিস করে বলে, এই যে বুকের বাপাসটা দেখছো, এখানে রক্ত টকবক টকবক করে। তোলপাড় শুরু হয়ে যায় তোমার অমন রূপ দেখলে। ইচ্ছে করে মনে গহীনে ঢুকিয়ে রাখি তোমায়। ভিন্ন দেশে চলে যেতে ইচ্ছে হয় তখন। রাজ এটা বলেই মুচকি হাসি দেয়। তারপর রানীর হাত থেকে টাওয়ালটা ছু মেরে নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে ঠোঁটের ইশারায় কিস দেয়, আবার মুচকি হেসে ভেতরে চলে যায়। রানী বসা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে ঘন ঘন চোখের পাপড়ি ফেলে। পিচ্ছি পাকনামি করতে হবে না, চুপচাপ থাকবে। আমি ব্রেকফাস্ট করে দিয়ে গেলাম, খেয়ে নিবে। আর একটু পর আমিনা আন্টি আসবে, যা খাবে বলে দিবে উনি তোমায় রান্না করবে দিবে। অসুবিধা হলে জানাবে আমায়। সাবধানে থেকো, আসছি। রাজকথাগুলি শেষ করে রানীর দিকে ঝুঁকে পড়ে, ফলে রানীর মাথা একটু হেলিয়ে দেয়। রাজ মুচকি হেসে রানীর ঘাড়ের পেছনে হাত দিয়ে নিজের দিকে টেনে নেয়। কপালে চুমু দিয়ে রাজ সোজা রানীর ঠোঁটে চুম্বন করে বসে। রানী বেচারা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাজ উঠে দাঁড়িয়ে মুচকি হাসে, তারপর চলে যায়। ডেভিল রাক্ষস এমন কেন? উনি আস্ত পচা, না হলে আমায় এমন ভাবে ঠকাতে পারল? কি করে করলো এমনটা? আরেকটা বিয়ে করে দিব্যি আমায় বিয়ে করে নিল। তাহলে ওই মেয়েটার জীবন কেন নষ্ট করল? না, বিষয়টা একটু দেখতে হবে। রানী নিচের দিকে যায়, বড় টেবিলের উপর খাবার দেখতে পায়। তাড়াতাড়ি করে সেখানে বসে গপগপ করে খাবার খেতে থাকে। রাজরানীর এমন খাওয়ার ভাব দেখে ল্যাপটপের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তার বাসা পুরোটা সিসি ক্যামেরায় আবদ্ধ। রানীকে দেখছে আর মুচকি হাসছে রাজ। একটু পর আমিনা চলে এলো। রানীকে দেখে তো তিনি অবাক। মা তুমি? আপনি? রাজ বাবা আমার কথা কিছু বলেনি তোমায়?
রানী মনে মনে ভাবে এটাই হয়তো আমিনা আন্টি। আপনি আন্টি না? হ্যাঁ মা, রাজ বাবা আমায় আমিনা আন্টি বলেই ডাকে। ও হুম, নাস্তা করেছো? জি। আরো কিছু খাবে? না আন্টি, আমার লাগলে আমি বলে দিব। ঠিক আছে। আমিনা আন্টি ভেতরে গেলে রানী বসে বসে টিভিতে কার্টুন দেখছে। হঠাৎ তার মনে হলে আমিনা আন্টিকে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে। তাই তাড়াতাড়ি সে রান্নাঘরে যায়। আন্টি আন্টি। হ্যাঁ মা, কিছু লাগবে? না। আচ্ছা আন্টি, আপনি এখানে আছেন কতদিন? অনেক বছর। সেই রাজ বাবা, ছোটকাল থেকেই আছি। তাহলে আপনি অনেক কিছুই জানবেন উনার সম্পর্কে। না মানে আচ্ছা বাদ দিন আন্টি, উনার কি আগে বিয়ে হয়েছিল? কি বলো এই সব তুমি? রাজ বাবা তোমায় খুব ভালোবাসে। অন্য বড়লোক ছেলেদের মতো রাজ বাবা আজ পর্যন্ত তুমি ছাড়া কাউকেই বাসায় আনেনি। রানী চুপ। কি ভাবছো তুমি? না আন্টি, কিছু না। রানী তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলো। মনে মনে বলতে থাকে, তাহলে উনি কি সত্যিই বিয়ে করেনি? নাকি আন্টি জানে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এই সব? সব তালগোল পাকিয়ে যাচ্ছে আমার। রানী ভাবতে ভাবতে সকাল পার করে দুপুর গড়িয়ে দিল। কলিং বেল বাজছে। আমিনা রান্নাঘরে। তাই রানী ভাবতে ভাবতে গিয়ে দরজা খুলে দিল। সামনে তাকিয়ে দেখে রাজ হাতে এতগুলি আইসক্রিম নিয়ে এসেছে। রাজকে পাত্তা না দিয়ে রানী এক লাফ দিয়ে সেই গুলি নিয়ে সোফার দিকে দৌড়ে যায়। রাজ ঠোঁট উল্টিয়ে হেসে দরজা লক করে বাসার ভেতরে যায়। রানী কিছু না বলে বানা ভেবেই আইসক্রিম খাওয়া শুরু করে। পাশে বসে রাজ গালে হাত দিয়ে হা করে দেখছে। রানীর সেই দিকে কোনো নজর নেই। সে বাচ্চাদের মতো আইসক্রিম খাওয়াতেই ব্যস্ত। তার সামনে যে একজন সুদর্শনে পুরুষ, যে কিনা তার হাজবেন্ড, সে বসে আছে তাকে দেখছে, সেদিকে তার নেই ভ্রুক্ষেপ। সব সময় সে যেভাবে আইসক্রিম খায় সেইভাবে খাচ্ছে। রাজ হঠাৎ রানীর ঘাড়ের পেছনে হাত দিয়ে মুখ এগিয়ে আনে। ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটা সে জিও দিয়ে চুষে নেয়। তারপর রানীকে ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসে। রানী শুকনো রূপ গিলে লজ্জায় আইসক্রিম গুলি নিয়ে সেখান থেকে উঠতে গেলে রাজ তার হাত ধরে বসিয়ে দেয়। রানী রাজকে পিছন করে বসে। রাজ রানীর সামনে গিয়ে বসে তাকে দেখছে। রানী আবার উল্টো হলে রাজ তার সামনে যাচ্ছে। ৩-৪ বার এমন করার পর রাজ নিজের এক হাত দিয়ে রানীকে টেনে তার গায়ের সাথে মিশিয়ে বসায়। চুপ করে খাও। রানী কিছু না বলেই খাওয়া নিয়ে পড়ে যায়। তুমি কি ভরাসিয়াস, কি পেটুক! আমি সামনে আছি তবুও আমাকে বলছো না। রাজ অন্য দিকে মুখ ঘুরায়। রানী তার দিকে তাকায়। আপনি খাবেন? রাজ আর চোখে তাকে দেখছে। রানী অন্য একটা আইসক্রিম নিতে গেলে রাজ তার হাতে থাকে মুখ লাগানো আইসক্রিম নিয়ে নেয়। তারপর রানীর ঠোঁট লাগানো সেই আইসক্রিম খাওয়ায় মেতে ওঠে। দুজন একসাথে বসে সবগুলি আইসক্রিম খেয়ে নেয়। রাজ রানীর দিকে তাকালে দেখে রানী চোখ বন্ধ করে নিজের আঙ্গুল চুষছে। রাজ রানীর দিকে এগিয়ে গিয়ে পুনর্বার রানীর ঠোঁটে লেগে থাকা আইসক্রিম খেয়ে নেয়। মিটমিট করে হেসে রাজ উপরের দিকে চলে। রানী ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরের আবহাওয়া দেখছিল। রাজ গিয়ে তাকে কোলে তুলে নেয়। রানী হাত পা ছুড়াছুড়ি করছে আর ভাবছে না জানি রাজ কি করে বসে এখন। রাজ তাকে বিছানায় বসিয়ে দিয়ে একটা চেয়ার টেনে নিজে বসে ট্রে থেকে প্লেট টেনে রানীর মুখের সামনে খাবার ধরে। হা করে। কি হলো? হা করো। আগের কথা মনে করে রানী মুখ গোমরা করে অন্যদিকে মুখ ফিরায়। না, খাবো না আমি। খাবে না? না। না তো না। রাজ সুযোগ বুঝে রানীর মুখে খাবার তুলে দেয়। খাবার মুখে নিয়েই অস্পষ্ট সুরে রানী বলে, আমি বললাম না। শুভ একটাও কথা নয়। চুপ করে খেয়ে নাও। অজ্ঞাত রানী চুপ করে রাজের হাতে খেয়ে নেয়। পানি খাইয়ে দিয়ে রাজ মুখ মুছে দেয় তার। ট্রে নিয়ে যাওয়ার আগে একটু ঝুঁকে রানীর কপালে ভালোবাসার পরশ দিয়ে চলে যায়। রানী অবাক হয়ে রাজের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কোনো ভুল ধারণা নিচ্ছি না তো? মানুষটাকে আমি কষ্ট দিচ্ছি না তো? সত্যিই কি এই ভালোবাসার মাঝে কোনো খাদ থাকতে পারে? সত্যিই উনি আমার সাথে এমন করতে পারে কি? রাতে ঘুমানোর আগে রানীর খুব অস্বস্তি ফিল করছিল।
অস্থিরতার জন্যে শুতে যেতেও ভালো লাগছিল না। অবশেষে বুকের হাজার প্রশ্ন আর অস্থিরতা নিয়ে সে ব্যালকনিতে চলে যায়। রাতের ঘন কালো নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে হাজারো প্রশ্ন নিয়ে খেলা করছিল সে। রাজ পেছনে থেকে তার কানও এসে ফোন রাখে। আস্তে করে বলে, আঙ্কেল কথা বলো। রানী একবার রাজের দিকে তাকিয়ে ফোন নেয়। বাবার সাথে খুব কথা বলে, তারপর মায়ের সাথে কথা বলে মনটা তার একটু হালকা হয়। কথা শেষ করে পাশ ফিরলে রাজকে দেখে না। ফোনের স্ক্রিনে নজর দিলে দেখে লক পেপারে তার একটা ছবি। এটা সেই ছবি যেদিন সে বাচ্চাদের নিয়ে খেলা করছিল পার্কে। হয়তো রাজ লুকিয়ে ছবি তুলেছিল। রানী তার নিজের ছবির দিকেই তাকিয়ে আছে অবাক হয়ে। রাজকে নিয়ে খুব করে ভাবছে সে। রাজ তার হাত থেকে ফোনটা নিয়ে বিছানার উপর ছুঁড়ে মারে। রানীর হাত ধরে টেনে ব্যালকনির ডিভানে বসে নিজের কোলে রানীকে বসায়। রানী উঠে যেতে চাইলেও রাজ তার কোমর পেঁচিয়ে রাখে। তাই চাইলে আর ওঠা হয়ে উঠে না তার। এক কাপ কফিতে রাজ নিজের ঠোঁট ডুবায়। রানীকেও কয়েকবার খাওয়ায়। রাজ রানী এই এক কাপ কফি শেয়ার করছে দুজন মিলে। কফির স্বাদটাতে তো হয়ে যাবে যদি ওই তোমার মিষ্টত্বের ছোঁয়া না পায়। কথাটা বলেই রাজ রানীর ঠোঁটে নিজেকে উৎসর্গ করে। রানীও কেন যেন রাজের এমন আচরণের প্রতিউত্তর দেয়, যার ফলে মুহূর্তে পরিবেশটা মধুময় হয়ে ওঠে। রানী রাজকে ঝাপটে ধরে। রাজ মুচকি হেসে তাকে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। ভালোবাসার আরেকটা রাত দুজনে মিলে পাড়ি দেয়। গভীর ভালোবাসায় মেতে ওঠে দুজনে। সকালে রানী তাকিয়ে দেখে রাজ তার বুকে মাথা রেখে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে আছে। রানীর ঠোঁটের কোণে একচিলতে হাসি আসে। রাজ একটু নড়েচড়ে উঠলে রানী আগের মতো চোখ বন্ধ করে ঘুমের ভান করে। রাজ চোখ ডলে রানীর দিকে তাকায়। মুচকি হেসে রানীর চুলগুলি কানের পাশে গুজে দেওয়ার চেষ্টা করে। মাথা এগিয়ে দিয়ে রানীর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। ফিসফিসিয়ে বলে, প্রেয়সীকে যে খুব ভালোবাসি। রাজ তারপর উঠে যায়। ওয়াশরুমে গেলে রানী চোখ খুলে তাকায়। খুশিতে তার কান্না চলে আসে। মানুষটা তাকে এতটা ভালোবাসে, এত কেয়ার নেয়, যেন বুকের ভেতর লুকিয়ে রাখলে তিনি স্বস্তি পায়। সেই মানুষটাকে কি করে অবিশ্বাস করছি? এটা কি সন্দেহ? কেন একজনের কিছুকে বিশ্বাস করে নিজের ভালোবাসাকে দূরে রাখছি আমি? খুব ভুল করছি কি আমি? রানী নিজের মনে মনে কথাগুলি বিড়বিড় করছিল। মনে মনে সে ভেবেই নিয়েছে রাজের সাথে এই বিষয়ে সে কথা বলবে। রাজ ওয়াশরুম থেকে এসে চুপচাপ রেডি হতে থাকে, অফিস যেতে হবে তার। রানী সেই আগের মতো বিছানায় বসে আছে। গায়ের উপর চাদর টেনে মুখ গম্ভীর করে বসে আছে। রানীর মুখের ভাব আর চুপ থাকা দেখে রাজ বলল, বাচাল পরি চুপ কেন? রানী চুপ। রেডি থেকো, মিটিংটা শেষ করে তোমায় আঙ্কেল আন্টির কাছে নিয়ে যাব। আপনার সাথে আমার কথা আছে। বলে ফেলো কি কথা? কথা আছে, তবে চুপ কেন প্রেয়সী? আপনি আগে আরেকটা বিয়ে করেছেন? ততক্ষণ পর্যন্ত রাজ রেডি হচ্ছিল, কিন্তু রানীর কথা শুনে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। রানীর চোখ রাজে আবদ্ধ আর রাজের চোখ রানীতে আসক্ত। রাজ প্রায় 1 মিনিট রানীর দিকে তাকিয়েছিল। রানী চোখ বড় বড় করে কৌতূহলী চোখ নিয়ে রাজের দিকে তাকিয়েছিল, কিন্তু রাজ তাকে অবাক করে দিয়ে আবার নিজের মতো রেডি হওয়া নিয়ে ব্যস্ত। কি হলো বলুন, আমার কথার জবাব দিন। রাজ হাতে ঘড়ি লাগাতে লাগে আর বলল, লেট হয়ে যাচ্ছে, আসছি। যা বললাম তাই করো, রেডি হয়ে থেকো। গাড়ির চাবি টানিয়ে রাজ শুশু করে বের হয়ে গেল। রানী চোখের পানি ফেলতে থাকে, কান্না করতে করতে বলে, আমি জানতাম আপনি বিয়ে করেছেন, তাই চুপ ছিলেন। আপনি যদি বিয়ে না করতেন তাহলে তো আমায় বলেই দিতেন সোজা সাপটা কথা। আপনি একটা ঠকবাজ। আমি আপনার সাথে আর থাকব না। আব্বুর কাছে গেলে আমি আর আসব না। আমার জীবন নিয়ে আপনি ছিনিমিনি মিছে খেলা পেয়েছেন। আপনার মতো রাক্ষসকে আমি আর ভয় পাব না। আপনি গ্যাংস্টার আছেন আপনার গ্যাংয়ে, আমার কাছে নয়। আমি আপনাকে ডিভোর্স দিব। আমার লাইফ চোরাবালি হয়ে গেল। রানী মাথায় হাত দিয়ে জোরে জোরে কান্না করছে আর নিজের সাথে বিড়বিড় করছে। রাজ মিটিং শেষ করে 12টা 20 বাসায় চলে আসে।
রুমে গিয়ে দেখে রানী কান্না করছে। তোমায় কি বলেছিলাম আমি? কি হলো রানী, আপনি আমার লাইফটা খেয়ে ফেলেছেন, আপনি একটা রাক্ষস। রানীর কথা শুনে রাজ বিষম খেয়ে যায়। শুকনো কাশতে থাকে। রানীর কাছে গিয়ে তার পাশে বসে, মানুষের লাইফ কি খাওয়া যায়? হ্যাঁ, আপনি আমার লাইফ খেয়েছেন। রাজ শুষ্ক ঢোক গিলে শান্ত কণ্ঠে বলে, কিভাবে বলো আমায়? আপনি আগে একটা বিয়ে করেছেন, তাকে ঠকিয়ে আপনি আবার আমায় ঠকিয়ে বিয়ে করেছেন। আপনি একটা ঠকবাজ বাটপার। রানীর কথা শুনে রাজ শান্ত থাকতে পারল না। রেগে গিয়ে রানীকে ধমক দিল, শাট আপ ডেমেট, স্টপ দিজ ননসেন্স। চুপ, কান্না থামাও। রানী এবার ভা ভা করে হাতা পা ছোড়াছুড়ি করে কান্না করছে। তাকে একটা বাচ্চার মতো লাগছে। রাজ ধমক দেয় তো রানী তার কান্নার জোর বাড়িয়ে দেয়। রাজ উপায় না পেয়ে রানীকে কোলে তুলে নেয়। তারপর নিচে যেতে থাকে। রানী হাত পা নাচাতে নাচাতে, এই গ্যাংস্টার কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আপনি আমায় মেরে ফেলতে নিয়ে যাচ্ছেন তাই না? আপনার গোপন কথা জেনে গিয়েছি বলে আপনি ডেভিল জামাইয়ের মতো আমায় মেরে ফেলতে চাইছেন। জাস্ট শাট আপ ননসেন্স। এখন সত্যিই মার খাবে যদি কান্না না থামাও। আল্লাহ আল্লাহ, আমায় বাঁচাও তুমি এই রাক্ষসের কাছ থেকে। রানীর এই আবিল্লি প্যাচাল রাজের অসহ্য লাগছিল। রানীকে কোলে নিয়ে থেমে যায় সে। না পেরে বলল, রানী প্লিজ চুপ করো, তোমাকে তোমার বাসায় নিয়ে যাচ্ছি। প্লিজ স্টপ দিজ। ও এখন আমার লাইফটা খেয়ে আপনি আপনার আগের বউকে নিয়ে আসবেন তাই না? আমি বুঝি না ভেবেছেন? আমি সব জানি। ওকে আসেন, নিয়ে আসেন আপনার ডাইনি বউকে। থাকবো না আমি আপনার কাছে। আমি আপনাকে ডিভোর্স দিব। রানীর কথায় রাজপাত্তা না দিয়ে আবার নিজের মতো করে গাড়ির দিকে এগিয়ে যায়। রানীর বাসায় গাড়ি থামে। রাজ গিয়ে দরজা খুলে দিলে রানী সেখান থেকে বের হয়ে আসে। রাজ পেছনের সিট থেকে মিষ্টি ফল যা যা এনেছে সব নিয়ে ভেতরে যায়। রানীও যায় রাজের পিছু পিছু, যেন ও পথদ্রষ্টা। রানীকে দেখে তার বাবা মা খুব খুশি হয়। মেয়েকে জড়িয়ে ধরে। রাজ সোফায় বসে আছে। রানী মুখ ফুলিয়ে নিজের রুমে চলে গিয়েছে। রানীর মা রাজকে নাস্তা দেয়। রাজ অল্প কিছু খেয়ে বসে শ্বশুরের সাথে আড্ডা দেয়। তারপর শাশুড়ির কথায় রানীর রুমে যায়। রানী আয়নার সামনে বসে বসে কান্না করছিল। কিভাবে কান্না করো? তা বুঝি আয়নার সামনে বসে বসে দেখছ? রাজের কথায় রানী তার দিকে তাকায়। তবে জানো তো, কান্না করলে তোমায় পেঁচার মতো লাগে, যেন কোনো এক রামপেঁচা। রাজের কথা এবার রানীর শরীর জ্বলে যায়। উঠে দাঁড়িয়ে বলে, আমি এখন পেঁচা হয়ে গেলাম তাই না? জানি তো, এখন আমায় ভালো লাগে না। আপনি তো ঠকবাজ। একজনকে বিয়ে করে ঠকিয়েছেন, তারপর আমায় ঠকিয়ে বিয়ে করেছেন। আপনি এখন আবার ওকে ঘরে আনবেন নাকি আরেকজনকে নিয়ে আসবে ঠকিয়ে? রানী ততক্ষণে রাজের সামনে এসে তার কলার চেপে ধরে। হোয়াট রাবিশ, হোয়াট আর ইউ ডুইং ননসেন্স? জাস্ট স্টপ ইট, ডেমেট, স্টপ দিজ। রাজ রানীর হাত ছাড়ায়। একটু দূরে গিয়ে ভেতরের নিঃশ্বাস ছেড়ে দেয়। রানী দাঁড়িয়ে এখন আরো বেগে কান্না করে। আপনি তাহলে সত্যিই এমন করেছেন? তা না হলে? রানীর কথা থামিয়ে রাজ নিজেই বলল, কাজ আছে আমার, পরে দেখা হবে। টেক কেয়ার প্রেয়সী। ব্যাস এইটুকু বলেই রাজঘর থেকে বের হয়ে যায়। পিছন ফিরে আর একবারও তাকিয়ে রানীকে দেখে না। রানী এই ব্যবহার পেয়ে তার কলিজাটা চিড়ে যায়। সেখানে বসেই পড়ে কান্নারত অবস্থায় বুক ডুকরে কান্না করছে সে। রাত তখন কয়টা বাজে রানীর খেয়াল নেই। ঘুমটা তার হালকা হয়ে আসছে। মনে হচ্ছে কেউ একজন তার উপর ঝুঁকে আছে। রানী চোখ মিটমিট করে তাকায়। হ্যাঁ, রাজ নেশা ভরা চোখ নিয়ে তার উপর ঝুঁকে আছে। দুই হাত তার দুই পাশে রেখে অপলক দেখছে তাকে। রাজ না চলে গিয়েছিল? কখন এলো আবার? রানী চোখ ঢোলে আবার তার দিকে তাকায়। রাজ তো আগের মতোই তার দিকে মাতাল করা দৃষ্টি নিক্ষেপ করে আছে। রানী উঠে বসতে চাইলে রাজ তাকে মানা করে। তারপর নিজেই রানীকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে যায়। রানী আশপাশ দেখে আরো অবাক হয়, কারণ এটা রাজের বাসা। তারা তো ও বাড়ি ছিল, তাহলে এখন এখানে এলো কি করে?
সে তো ঘুমিয়েছিল তাহলে। রানী কিছুই বুঝতে পারছে না। তারা কি চলে এসেছে, নাকি ও বাড়িই যায়নি? সব কিছু রানী কি স্বপ্নে দেখেছিল? রানীর মাথা হ্যাং হয়ে আসছে। এই গ্যাংস্টারের কিছুই রানী বুঝে উঠতে পারে না। হয়তো তার বোঝার শক্তিও নেই পুরো গ্যাংস্টারটাকে। আমরা না চলে এসেছি মা, মানে তখন দরকার ছিল তাই গিয়েছি। পরে আবার রাতে গিয়ে আন্টি আঙ্কেলকে বলে তোমায় নিয়ে এলাম এখানে। কিন্তু আমি তো ঘুমেছিলাম, তাহলে কিভাবে এল? এখানে যেভাবে আছেন মহারানী সেভাবে নিয়ে এসছি আপনায়। মানে আপনি আমায় আম্মু আব্বুর সামনে? ইয়েস, আমি আপনাকে আপনার পিতা মাতার সামনে দিয়েই আলিঙ্গনে আবদ্ধ করে কোলে তুলে নিয়ে এসেছি। ইউ। রানী রাজকে এলোপাথারি কিলচড় দিতে থাকে। রাজ হেসে হেসে রানীকে নিজের কোল থেকে নামায়। রানীকে শান্ত করতে নিজের শক্ত বাহুডোরে জড়িয়ে নেয়। ক্ষণিকের মাঝে রানী শান্ত হয়ে যায়। হাত পা নাড়ানাড়ি করা বন্ধ করে দেয়। রানীকে নিজের বাহুডোরে জোরালোভাবে আবদ্ধ করে নেয়। শান্ত কণ্ঠে রানীকে প্রশ্ন করে, আমার বিরুদ্ধে তোমার কি কি অভিযোগ আছে তা ব্যক্ত করো। প্লিজ টেল মি। রানী কি বলবে বুঝতে পারছে না। তার কি সবকিছু বলা উচিত? কেন নয়, যেখানে রাজ নিজেই তার সম্পর্কের অভিযোগগুলির কথা শুনতে চেয়েছে। অবশ্যই বলা উচিত তার। রানী কাঁদো কাঁদো ভাবে রাজের বুক থেকে সরে এলো। রাজের মুখোমুখি হয়ে দাঁড়ায়। ঠোঁট উল্টিয়ে কান্না করে বলে, আপনি আমার আগেও একটা বিয়ে করেছেন, তাকে ঠকিয়েন। তা এটা আপনাকে বলল শুনি একটু। আমি জানি। আপনি কানের নিচে একটা দিব। যা বললাম তার উত্তর দাও। রাজের ধমকে এবার রানী জোরে কান্না করে দেয়। রাজ বেচারার মাথায় হাত। রানীকে সামলে তার মাথায় হাত বুলিয়ে দেয়। গালের দুই পাশে হাত রেখে শান্ত হয়ে বলে, তুমি না আমার জান পাখি, আমার কলিজা। বলো তোমায় কে বলল? যেদিন আপনি বিদেশ থেকে ফিরবেন বলে আমায় কল করে জানিয়েছেন, সেদিন আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। আমায় বলা হয় আমি যেন আমাদের বাসার সামনের ক্যাফেতে যাই, না হলে পরে পস্তাতে হবে। আগ্রহ নিয়ে বোরকা পরে গেলাম সেখানে। সেখানে এক মহিলা আমার জন্যে বসেছিল। আপনার সম্পর্কে অনেক কথা বলে আমায়। সব মিলে গিয়েছিল আপনি নাকি তাকে বিয়ে করেছেন, তার সাথে 1-2 মাস সংসার করছেন। আরো কত কি। আমি বিশ্বাস করছিলাম না বলে আপনাদের বিয়ের পেপার দেখায় আমায়, আর তা দেখেই বিশ্বাস করি। আর আপনাকে অবিশ্বাস করতে শুরু করি। আপনায় আমি মন প্রাণ দিয়ে ভালোবেসি। আপনাকে নিয়েই আমি বিয়ের স্বপ্ন দেখতাম। সেই আপনি আমায় ঠকালেন। এই বলে রানী আরো জোরে জোরে কান্না করা শুরু করে দেয়। রাজ তাকে শান্তভাবে বলে, হায় আল্লাহ, এত বোকা তুমি! আসলেই তুমি বোকার ডিম একটা। ওটা বিশ্বাস করে আমার সাথে এমন করছো তুমি? ওই কাগজ তুমি বিশ্বাস করে নিলে রানী? রানী নাক টেনে জবাব দেয়, তো নিজের চোখকে কি করে অবিশ্বাস করব? রাজ নিজের প্যান্টের প্যাকেট থেকে একটা পেপার বের করে রানীর দিকে এগিয়ে দিয়ে বলে, এই সেই পেপার তো। রানী চোখ মুছে সেই পেপার হাতে নেয়। উল্টিয়ে পাল্টিয়ে দেখে বলে, হ্যাঁ, এটাই তো সেই পেপার। আপনার সাইনও আছে আর ওই মেয়েটারও। হায়রে বুদ্ধু, এটা আমার নকল করা সাইন। কি? জি, তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই, তা আমার শত্রু শাহিন জেনে যায়। রানীর গালের হাতে হাত রেখে রাজ আবার বলে, তুমি যে আমার লিটল অ্যাঞ্জেল, আমার কলিজা, আমার সবটা দুনিয়া, তা শাহিন জেল থেকে এসে জানে। আমার উইক পারসন তুমি, তাই তোমাকে তার খেলার গুটি হিসেবে নিয়ে আমায় শেষ করতে চেয়েছে। অদম্য মানুষকে দমন করতে হয় তাদের উইক পারসন দিয়ে। শাহিনও সেই পথ বেছে নিয়েছে। তোমাকে আমার থেকে দূরে সরিয়ে আমায় আঘাত করতে চেয়েছে। ভেবেছে তুমি চলে গেলে আমি দুর্বল হয়ে যাব, সহজে তার পথ থেকে আমায় সরিয়ে দিতে পারবে। তাই তার গার্লফ্রেন্ডকে দিয়ে এমন একটা নাটক সাজিয়েছে আমার নকল করা সাইন দিয়ে, যেন তুমি আমার থেকে দূরে চলে যাও। ও কিন্তু ওর চালে সফল হয়ে যেত, যদি না আমি এমন কিছু একটা আজ করে বিয়েটা না করতাম। আমি জানি বিয়ে ছাড়া তোমার রাগ আমি ভাঙাতে পারতাম না, কারণ তাহলে তোমার গভীরে প্রবেশ করতে হতো আমায়, যা বিয়ের আগে জিনা হতো।
তাই সিদ্ধান্ত নেই বিয়ে করি আর শাহিনের প্লেনে পানি ঢেলে দেই। রানী ফ্যালফ্যাল করে রাজের দিকে তাকিয়ে আছে। লোকটা বলছে কি? বিশ্বাস হচ্ছে না তো। জানি হবে না, জাস্ট এ মিনিট। রাজ নিজের ল্যাপটপ অন করে, কানে ইয়ারফোন নিয়ে বলে, ভিডিও অন কর। সাথে সাথে ল্যাপটপের স্ক্রিনে ভিডিও অন হয়ে যায়। সেখানে তারই নামের মেয়েটাকে দেখা যাচ্ছে, যে কি না রানীকে বলেছিল তার সাথে রাজের বিয়ে হয়েছে। রানী চোখ মুছে অস্পষ্ট কণ্ঠে বলে, এটা তো ওই মেয়েটা। তোমার যা জিজ্ঞেস করার করো ওকে। রানী চুপ থেকে কিছু বলার আগে মেয়েটা বলল, প্লিজ আমায় ছেড়ে দিতে বলো রানী। আমার কোনো দোষ নেই, আমি তো শাহিনের কথায় এমন করেছি। ওকে তো নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই এমন করেছি। ও যা বলেছে তাই করেছি। রাজ চৌধুরীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিয়েও হয়নি কখনো। এটা একটা মিথ্যা নাটক ছিল তোমার থেকে রাজ চৌধুরীকে আলাদা করার। আর শাহিন আমাকে আর তোমাকে এই খেলার গুটি বানিয়েছে। দেখো আমার আর শাহিনের সব ছবি, আমার কোনো দোষ নেই। প্লিজ আমায় ছেড়ে দিতে বলো। তারই নিজের ফোনের ছবি দেখাতে লাগলো, যেখানে শাহিন আর তার অন্তরঙ্গের ছবি ভরপুর। রানী কি বলবে না বলবে ভেবে পায় না। ছলছল করা চোখ নিয়ে রাজের দিকে শুধু তাকিয়ে থাকে। এই মানুষটাকেই কি সে অবিশ্বাস করে গেল, যে কি না নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে গেছে, তাকে পাওয়ার জন্যে কত কিছুই না করল। মিথ্যে প্রফেসর সাজা, তাকে একদিনেই বিয়ে করে নেওয়া। আর এই মানুষটাকে কি না সে। রাজ ল্যাপটপটা বন্ধ করে পাশের টেবিলে রাখে। ঘুরতে না ঘুরতে রানী এসে তাকে ঝাপটে ধরে, শক্ত বন্ধনে আবদ্ধ করে নেয় নিজের ভালোবাসাকে। রাজের চোখ দিয়ে পানি চলে আসে। রানী অঝরে কান্না করতে থাকে। মুহূর্তে মুহূর্তে রাজকে শক্তে জড়িয়ে নিচ্ছে। রাজও রানীকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে চোখের পানি ফেলছে। রাজ একসময় শব্দ করে রানীর গলায় নিজের মুখ ডুবিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। সব মিলিয়ে রানীর বুক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, যেন কেউ তার বুক দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছি। প্রতিনিয়ত আঘাত করছে তার বুকের ভেতরটাকে। রাজের ফুপিয়ে কান্নাটা যে রানীর গহীনে কি প্রভাব ফেলছে আর কতটা যন্ত্রণা দিচ্ছে তা রানী বলে প্রকাশ করতে পারবে না কখনো। মনে হচ্ছে আজরাইল বুঝি এই তার জান কবজ করছে। এখনই মনে হয় তার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে। রানীর এমন কষ্টে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আস্তে আস্তে তার শরীর যেন নেতিয়ে পড়ে রাজের বুকে হেলে যায় সে। রানীকে এই অবস্থায় দেখে রাজ দিশেহারা হয়ে যায়। কষ্ট তার আরো বেড়ে যায়। রানীকে কোনো রকম কোলে তুলে বিছানায় নিয়ে যায়। চোখ মুখে পানির ঝাপটা দেয়। হাত পা ঠলতে থাকে। কোনো কিছুতেই কাজ হচ্ছে না তার। কোনো রেসপন্স নেই রানীর। ক্রমশ শরীর ঠান্ডা হয়ে আসছে। রাজের ভেতর ঘরে ভয় ঝেঁকে বসেছে। রাজ এবার উপায় না পেয়ে রানীর মুখের কাছে যায়। ঠোঁট দুটি হালকা ফাঁক করে তার মাঝে নিজের ঠোঁট লাগিয়ে দেয়। নিজের নিঃশ্বাসটা রানীর গহীনে ছেড়ে দেয়। বার কয়েক রাজ এই প্রথায় অবলম্বন করে। রানীকে অনেক ডাকে। খুব বেশি কান্না করছে সেই সময়ে সে। প্লিজ মাই লিটল অ্যাঞ্জেল, আমার বউ প্লিজ, আমি বাঁচব না তুমি ছাড়া। তাড়াতাড়ি উঠো। রানী উঠে পড়ো, প্লিজ আমায় আর একটা কষ্ট দিও না যেটার কারণে আমি উন্মাদ কিংবা মরে যাই। রানী উঠো। আল্লাহ তুমি আমার রানীকে ঠিক করে দাও। দোহাই তুমি আমার বউকে আমার বুকে ফিরিয়ে দাও। দয়া করে আল্লাহ আমায় একা করে দিও না। রানীর মুখে আবার নিঃশ্বাস ছেড়ে দেওয়া হয়। বার কয়েক দেওয়ার পর রানীর কাশতে থাকে। শরীর তার বড্ড ক্লান্ত। রানীর মাথা রাজ নিজের বুকের সাথে চেপে ধরে কান্না করতে থাকে, বাচ্চাদের মতো হাউমাউ করে। রানী হাত দিয়ে ইশারা করে পানি দেওয়ার জন্যে। রাজ পাশ থেকে গ্লাস নিয়ে তার মুখের সামনে ধরে। রানী বেশ খানিক পানি খেয়ে একটু বড় করে নিঃশ্বাস নেয়। রাজের কান্না দেখে সে রাজকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এবার রাজ শক্ত গলায় বলে, ওই আর কাঁদবি না, কাঁদলে এবার মেরাই ফেলব। রানী রাজকে খামছে ধরে। রাজের বুকে মুখ গুজে দিয়ে চোখের পানি ফেলে। রাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় গভীর চুমু দেয়। প্লিজ বউ, কেঁদো না, আমার শরীর খারাপ করবে। কাল সকালে ডাক্তার এসে দেখে যাব। না, কেন না?
ঔষধ? কিসের ঔষধ? আমি ঔষধ খেতে পারি না। ডাক্তার আনতে হবে না। রাজ এক গাল হেসেই বলে, পিচ্ছি একটা। রানীকে কিছু খাইয়ে দেয়। তারপর একটু জুস জোর করে খাওয়ায়। রাজের বুকে মাথা রেখে শুয়ে আছে রানী। রাজ হাত বুলিয়ে দিচ্ছে রানীর ঘন কালো লম্বা কেশে। রাজকে জড়িয়ে ধরে রানী বলে, সরি। রাজ চুপ। জনাব শুনছেন? আমি দুঃখিত। রাজ চুপ করে আছে। জনাব? জনাব বুঝি রাগ করল? আমি তা ভাঙাতে চাই। তাহলে যে লাগবে? কি লাগবে? মিষ্টি। ওকে আমার বর, আপনি বসেন, আমি নিয়ে আসছি। রানী উঠতে চাইলে রাজ তার হাত টেনে নিজের বুকের উপর ফেলে। আমি ওই মিষ্টির কথা বলিনি, আমি এই মিষ্টির কথা বলেছি। মুহূর্তে রানী নিজের ঠোঁট জুগলে রাজের ঠোঁটের মধ্যভাগে আবিষ্কার করে। সকালে রাজ মিটমিট করে তাকিয়ে দেখে রানীর বুকের গহীনের সে মাথা রেখে তাকে জড়িয়ে রয়েছে। রাজ মুচকি হেসে রানীকে আরো শক্তে নিজের সাথে মিশিয়ে নেয়। রানীর কপালে আলতো একটা চুমু দিয়ে উঠে যায়। রাজ ফ্রেশ হয়ে এসে দেখে রানী দুই হাত দুই দিকে উঁচু করে হাই তুলছে আর শরীর মুড়ামুড়ি করছে। রানীর এমন করা দেখে রাজ মুচকি হাসে। আমার জনাবার ঘুম বুঝি ভাঙল? জি আমার জনাব। শুভ সকাল মাই লিটল অ্যাঞ্জেল। আপনাকে শুভ সকাল মাই ড্রিম বয়। রাজ শব্দ করে হেসে দেয়। রানীও শরীর মুড়িয়ে হাসতে থাকে। আমার জানটার ঘুম সবটা ভেঙেছে নাকি আরো বাকি আছে? জি না আমার জামাই। বউ তাহলে আপনি যান, গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আপনার জন্যে নাস্তা বানাতে হবে না? রাজ রানীর কাছে গিয়ে দুই হাতে তার গাল টেনে দিয়ে বলে, ওরে আমার পিচ্ছি বউরে, তুমি যাও, ব্রেকফাস্টটা আজ আমি করে দিচ্ছি। কিন্তু তুমি তো কিছু পারো না। তবুও কাল থেকে তোমার যা ইচ্ছা করো। আস্তে আস্তে পারবে। জানো তো বউয়ের হাতের রান্নায় বিশেষ স্বাদ আছে। ওরে আমার পাগল জামাইরে। রানী দাঁত বের করে হেসে ছুটে ওয়াশরুমে চলে গেল। রাজ হেসে, পাগলি, বলে কিচেনের দিকে হাঁটা শুরু করে। দুজন মিলে ব্রেকফাস্ট করে নেয়। রানীর গালের পাশে দুই হাত রেখে নরম সুরে রাজ বলে, জান আমার সাবধানে থেকো। কেন? শাহিন জেনেছে যে তার নাটক আমি ধরে ফেলেছি। আইনু ও এখন চুপ থাকবে না। কিছু একটা তো করবেই। কলিজাটা তোমাকে নিয়েই আমার চিন্তা। ভেবেছিলাম আন্টি আঙ্কেলের কাছে তোমায় রেখে আসব। পরে ভেবে দেখলাম সেটা আরো রিস্ক হয়। উনাদের ঝুঁকি বাড়বে। এই বাড়িতে আমি তোমায় প্রোটেকশনে রাখব গার্ড দিয়ে। আল্লাহর রহমতে কিছু হবে না, প্রেয়সী চিন্তা করো না। রাজ কথা শেষ করে রানীর কপালে চুমু দেয়। সাবধানে থাকবে। ভালো না লাগলে বা কিছু হলে সাথে সাথে আমায় কল দিবে। তুমিও সাবধানে থেকো। আল্লাহ আমার বউ আমায় তুমি করে বলল। আর আমি সাবধানে না থেকে পারি? না আসলে পাগলি, তোমার মুখে তুমিটা বড্ড শোভা পায়। রানী মুচকি হাসে। রাজ আরেকটা চুমু দিয়ে, সাবধানে থেকো প্রেয়সী, বলেই চলে যায়। রানী এত বড় বাসায় একা বসে আছে। ভয়ও লাগছে তার। কি করবে না করবে ভেবে পায় না। বুকের ভেতর এক অজানা আতঙ্ক কাজ করছে। রাজ কি বলল? শাহিন যদি এমন কিছু হয় তবে? ভেবেই রানীর ভেতর আত্মা শুকিয়ে চৌচির হয়ে উঠছে। রানী এত বড় বাড়িতে একা এদিক ওদিক যাচ্ছে। উপর থেকে নিচের দিকে তাকিয়ে সে দেখতে পায় অনেকগুলি গার্ড বাড়ি বেষ্টন করে রেখেছে। তার সেফটির জন্যে রাজ এমন ব্যবস্থা নিয়েছে। রানী মুচকি হাসি দেয় রাজের ভালোবাসাময় দায়িত্ব দেখে। দুপুর তখন 1টার উপরে। আমেনা আন্টি রান্নাঘরে কাজ করছে, রানী সোফায় বসে কার্টুন দেখছে। হঠাৎ রানী অনুভব করল কেউ একজন পিছন থেকে তার মুখ চেপে ধরেছে। রাজ হলে তো তাকে এত কষ্ট দিয়ে মুখে চাপ দিয়ে ধরত না। সে তো আলতোভাবে রানীকে ধরবে, যেন ব্যথা না লাগে। তাছাড়া রাজের ছোঁয়া সে অনুভব করতে পারে। রানীর খুব কষ্ট হচ্ছে, চিৎকার দিতেও পারছে না, দমটা তার আটকে আসছে। চোখগুলি ঝাপসা দেখতে শুরু করেছে। ঝাপসা চোখেই দেখতে পাচ্ছে আমিনা আন্টি হয়তো চিৎকার দিয়ে তার দিকে এগিয়ে আসছে। রানীর আর অবশিষ্ট শক্তি ছিল না। পিটপিট করে চোখের পাতা সে নিমিষেই বন্ধ করে দিল। তারপর বাকিটা আর মনে নেই রানীর।
রাজ অফিসে একটার পর একটা মিটিং শেষ করে নিজের রুমে এলো। চেয়ারে গা এলিয়ে দিল। এমন সময় তার ম্যানেজার এলো ফাইল নিয়ে। ইম্পর্টেন্ট ফাইল, তাই সে দেখতে লাগলো। কাজের প্রতি রাজ পারফেক্ট। অদম্য সাহস আর মনোবল নিয়ে সে কাজ করে। ফোন বাজলে রাজ ফাইলের দিকে মুখ নিয়ে তা রিসিভ করে। কিরে গ্যাংস্টার? ওপাশের কণ্ঠ শুনে রাজের রাগ উঠে যায়। তার বুঝতে বেশি সময় লাগলো না, এটা শাহিনের কণ্ঠ। তুই তুই আমার কেন কল করেছিস? এত কিছুর পরেও নিজেকে আরে ওয়েট ওয়েট মাই ব্রাদার। গলা এত উঁচু কেন? গলা নামিয়ে কথা বলো। তুই কেন আমার কল? তোমার দুনিয়া আমার কাছে। ইয়েস, তোর জান পাখি এখন আমার খাঁচায় বন্দী। রাজ এমন একটা কথা শুনে কি বলবে ভেবে পায় না। হৃদপিণ্ড তার কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। মুহূর্তে তার পৃথিবী আধার কালো হয়ে এলো। যেটা ভয় পেয়েছে সেটাই হলে নিজেকে নিয়ে সে কখনোই চিন্তিত বা ভয় থাকে না। তার সব ভয়, তার সব চিন্তা শুধু রানীকে নিয়ে। রানী যে তার গোটা দুনিয়া। রাজের কথা লেগে আসছে, মুখ দিয়ে কি বলবে তাও ভেবে পাচ্ছে না। পায়ের নিচ থেকে মাটি তার যেন সরে যাচ্ছে আস্তে আস্তে। লেগে আসা গলায় রাজ বলল, দেখ শাহিন, ওকে তুই ছেড়ে দে। ওর সাথে তো তোর কোনো শত্রুতা নেই। ওকে ছেড়ে দে। এই প্রথম, জানিস, এই প্রথম তোর গলায় আমি ভয় শুনতে পেলাম। কি যে শান্তি লাগছে না আমার, কি বলবো তোকে। তোর কণ্ঠে ভয় কিভাবে সম্ভব? আমার এখনো বিশ্বাস হচ্ছে না, জানিস। দেখ শাহিন, তুই রানীকে ছেড়ে দে। কুল কুল, এত তারা কিসের? সবে তো শুরু। মাত্র তোর জান পাখিকে আমার কাছে আনলাম, আরো তো কত কি বাকি। মানে? গলা নামিয়ে কান টানলে মাথা আসে। যেই অ্যাড্রেস দিচ্ছি তাড়াতাড়ি চলে আয়। তোকে আমার খুব দরকার। বেশ কিছু দিন হয়ে গেল তোর সাথে সামনাসামনি কথা হয় না আমার। চলে আয়। আর ভুলেও ফের পুলিশ নিয়ে আসিস না, তাহলে কিন্তু তোর দুনিয়া কালো হয়ে যাবে। মানে তোর রানীকে। শাহিন, না না শাহিন, তুই কিছু করবি না। আমি আসছি। রানীকে কিছু ক। রাজের কথা শেষ হতে না হতেই ওপাশ থেকে লাইন কেটে যায়। রাজ দিশেহারা হয়ে যায়। কি করবে তার মাথা কাজ করছিল না, শুধু ছটপট করছিল। রানীকে ঘিরে যে সে বেঁচে আছে। রাজ আর ভেবে সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে শাহিনের মেসেজ করা অ্যাড্রেসের দিকে ছন্নছাড়া হয়ে গাড়ি চালাতে লাগে। এই মুহূর্ত সে এক দিশেহারা উন্মাদ। রাজ দ্রুত সেই অ্যাড্রেস অনুযায়ী চলে যায়। একটা নিরিবিলি জায়গা, আশপাশে অনেক গাছ। পুরান এক বাড়ির সামনে রাজ তাড়াতাড়ি করে ব্রেক কষে দরজার সামনে দুজন রাজকে চেক করল, তারপর ভেতরে পাঠিয়ে দিল। রাজ দৌড়ে ভেতরে চলে যায়। শাহিন তখন বসে বসে ভিলেন হাসি হাসছিল। রানীর হাত পা বাঁধা, মুখের মাঝে কাপড় পেঁচিয়ে রেখেছে। কান্না করার কারণে মেয়েটার চোখের নিচে একটু সময়ই কালো দাগ পড়ে গেছে। চোখগুলি লাল আর ফোলা, মনে হয় ভয়ে খুব কেঁদেছে। রাজকে দেখে রানী হাত পা বাঁধা অবস্থায় চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে, আর বৃথা কথা বলার। রানীর এই অবস্থা দেখে রাজের বুকের ভেতর মুচড় দিয়ে ওঠে। ভেতরে পরপর ছুরিকাঘাত করার মতো কষ্ট হচ্ছে। তোলপাড় শুরু হয়ে গেল তার মাঝে। রানীর জন্যে ভেতর থেকে শুধু হাহাকার আসছে তার। আরে আরে পাখি, এত ফরফর করছো কেন? তোমার জানের স্বামী তো সবে এলো, আগে ওকে একটু বিশ্রাম করতে দাও। হা হা হা। শাহিনের কথায় রাজের খুব রাগ হয়। হাত মুষ্টিবদ্ধ করে নেয়। দেখ শাহিন, তোর যা করার আমার সাথে কর। প্লিজ ওকে ছেড়ে দে। বাসায় পৌঁছে দিয়ে আয়। বাসায়? হা 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 হা। তোকে ভয় পেতে দেখে না আমার খুবই ভালো লাগছে, জানিস। এত বছরেও তোর চোখে একদিন ভয়ের কোণা পর্যন্ত দেখিনি, আর আজ ওর জন্যে তোর চোখে আছে শুধু ভয়। আর ভয় মুখেও জোরতা। হা হা হা। দেখ শাহিন, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, তোর যা ইচ্ছা আমার সাথে কর। মারধর যা ইচ্ছা কর, শুধু রানীকে ছেড়ে দে। সেফলি ওকে বাসায় পৌঁছে দে। আরে দাঁড়া না, তোর বউয়ের সাথে কিছু একটু করতে দে। এবার রাজ রাগে ফেটে যায়। শাহিনের দিকে তেড়ে আসতে চাইলে শাহিন বাধা দেয়। রানী এখন ভয়ে আরো কাঁদতে থাকে। রাজের দিকে অসহায় দৃষ্টি দেয়।
রানীর এই চাউনি রাজের ভেতর পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না। এই মুহূর্তে তার নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় লাগছে। না, এমন ভুল ভুলেও করিস না। ভুলে যাস না, তোর রানীর জানপাখি কিন্তু আমার হাতের মুঠোয়। শুধু একটা। শাহিন গান তাক করে রানীর মাথায়। ভয়ে রানীর ভেতরটা কেঁপে ওঠে। চোখ বন্ধ করে নেয়। না শাহিন, না, এমন কিছুই করবি না তুই। প্লিজ, তোর কাছে রিকোয়েস্ট করছি, রানীর কিছু করিস না। ওকে ছেড়ে দে তুই। ছেড়ে দিব? শাহিন, ওর সাথে তো তোর কিছু শত্রুতা নেই। যা আছে তা আমার সাথে। তাহলে ওর সাথে? ও ও তো তোর দুনিয়া, তোর পরাণ পাখি। ওকে কষ্ট দিলেই তো তুই কষ্ট পাবি। তোর জানটা যে ওর ভেতর, ওকে শেষ করে দিলেই তুই শেষ হয়ে যাবি। রাজ কিছু বলে না, নিজেই নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছে, নিজেকে ঠিক করে নিচ্ছে। এখন তার রাগ বা মাথা গরম করলে চলবে না। তার একটু ভুলে মারাত্মক কিছু ঘটে যাবে। ঠান্ডা মাথায় সবটা সামাল দিতে হবে। রাজ আর চোখে তার ঘড়ির দিকে তাকায়। এখনো 10 মিনিট বাকি আছে। শাহিনকে এই সময়টা কথার মাঝে ব্যস্ত রাখতে হবে। রানীকে সেভ করে যা করার করতে হবে। এর আগে কিছুই করা যাবে না। রাজ শান্ত কণ্ঠে শাহিনকে বলল, দেখ তুই কি চাস আমায় বল। শাহিন তাচ্ছিল্য সুরে বলে, কি চাই? আমায় এখন বলছিস আমি কি চাই? কেন এখন তুই বিপদে পড়েছিস? অসহায় হয়ে গেছিস? হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। প্রবাদ বাক্যটা শুনেছিস তো? কি বলতে চাইছিস তুই? আমি কিছুই বলতে চাইছি না। আচ্ছা, তোর গার্লফ্রেন্ডকেও তো তুই ভালোবাসি তাই না? জানিস ও কোথায় আছে? শাহিন ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলে, কোথায় আছে? ও এখন আমার কাছে আমার বন্দী হয়ে আছে। ওকে বাদ দে। চল, তুই রানীকে ছেড়ে দে। আর আমি তীরাকে। কি বলিস? কি রে শাহিন, ভাবছিস নাকি? তীরাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু এখন ওর থেকেও আমার দরকার আর প্রয়োজন প্রতিশোধের। আমি ওকে নিয়ে এখন ভাবছি না। জানতাম আমি এমনটাই বলবি। আরে তুই তো মেরুদণ্ডহীন, ভালোবাসাতেই পারিস না। কাপুরুষের মতো অন্যকে হাতিয়ার বানিয়ে আমার সাথে লড়তে আসছিস। রাজ বেশ বুঝে পারছে তার কথায় শাহিন রেগে যাচ্ছে। সে এটাই চাইছিল। রানী নির্বাক হয়ে শুধু দুজনকে দেখছে। রাজ শাহিনের আড়ালে রানীকে চোখ দিয়ে ইশারায় আশ্বস্ত করেছে, তাই সে চুপ আছে। শাহিন রাগে রানীর মাথায় আবার জোরেশোরে বন্দুক ধরে। রাজ তড়িঘড়ি করে বলল, আরে আরে, এত তাড়াতাড়ি গেম শেষ করে দিচ্ছিস? কোনো টুইস্ট ছাড়াই? সো সেড। ছি শাহিন, তুই গেম কন্টিনিউ করতেই জানিস না, অথচ গ্যাংস্টারের সাথে খেলতে চলে এলি। শাহিন এবার দূর থেকে রাজের দিকে বন্দুক ধরে। কি ভাবিস কি তুই খুব বড় গ্যাংস্টার হয়ে গেছিস? আড়াল থেকে গ্যাং নিয়ে শুধু মানুষকে সাহায্য করিস। গ্যাং চালাস বলেই তুই মস্ত বড় গ্যাংস্টার হয়ে গেছিস না? আমি চাইলেই সব খেলা, তোর সব পাওয়ার শেষ করে দিতে পারি এই মেয়েটাকে মেরে। ওর জান আমার হাতে, তবুও বড় বড় কথা বলছিস। আমি আজও বুঝতে পারলাম না আমি প্রতি এত রাগ ক্ষোভ কেন তোর। আর কি বললি? তুই নিজেও জানিস আমি কত বড় গ্যাংস্টার, আর কত বড় গ্যাং চালাই। জানিস না তুই তোর প্রতি এত রাগ কেন আমার? নাকি ভং করছিস? ভাব কম দেখা। আমার চাঁদা তোলা, আমার 2 নাম্বারি ব্যবসা, মদের কারখানা, হিরোইন তৈরির গুদাম, ইয়াবা ব্যবসায় সব তুই নষ্ট করেছিস। তবুও ভং করছিস? ভালো মানুষই দেখিয়ে নিজের গ্যাংয়ের সাথে আমার সব শেষ করে দিলি। সব শেষে তুই আমায় পুলিশের কাছে দিলি। একটা বছর আমি জেলখানায় ছিলাম। তার শোধ আমি নিব না ভেবেছিস? সব মনে আছে আমার, আর তার প্রতিশোধ তো আমি নিবই। রাজ গ্যাংস্টার। রাজ আবারও ঘড়ির দিকে তাকায় আর চোখে। 10 মিনিট তো শেষ, এখনো কেন আসছে না? রাজ চুপ করে মনে মনে টাইম গুনতে লাগল। তারা যেই রুমটায় আছে সেখানে তারা 4 জন ছাড়া কেউ নেই। রাজ, রানী, শাহিন আর একটা তার সাথে থাকা চামচা দাঁড়িয়েছিল। বাকিরা বাহিরে পাহারা দিচ্ছিল। রাজকে বিশ্বাস করা যায় না, সব করতে পারে ও। শাহিন বক বক করছিল,
এমন সময় তার গ্যাংয়ের লোক রুমে ঢুকে গেল। শাহিন তাদের দিকে তাকিয়ে কিছু বুঝার আগেই রাজ দৌড়ে গিয়ে লাথি মেরে তার হাতে থাকা বন্দুকটা ফেলে দেয় মাটিতে। সাথে সাথে রাজ নিজের বাঁ হাত দিয়ে শাহিনের 2 হাত পেছনে থেকে পেঁচিয়ে নেয়, আর ডান হাত রাখে গলা পেঁচিয়ে। শাহিন নড়বার শক্তিটাও পাচ্ছে না। 2 হাত রাজ পেছন থেকে পেঁচিয়ে রাখার কারণে তার দম নিতেও কষ্ট হচ্ছে। তুই কি ভেবেছিস রাজ এত কাঁচা দান চালবে খেলায়? আমি তোর মতো কাঁচা খেলোয়াড় নই। আমি গ্যাংস্টার রাজ চৌধুরী। তোর মতো মশা আমার হাতে কিছুই না। নিহাত রানীকে আটকে রেখেছিলি, তাই তোর সাথে গেইমের মাথায় যেতে একটু সময় নিয়েছি। না হলে তোর মতো মশাকে রাজ কখনোই হাতের থাপ্পড় দিয়ে পিষে দিত। রাজ ছাড়া আমায়। ছাড়। তোকে, রানীকে ছেড়েছিলি তুই? রাজ রাস্তায় আসার সময় তার গ্যাংকে কল দিয়েছিল। কয়েকজন মিলে সেই ঠিকানায় আসতে বলেছিল, কিন্তু এখন সে দেখতে পাচ্ছে তার পুরো গ্যাং চলে এসেছে। মানুষগুলিও তাকে বড্ড ভালোবাসে। ভালোবাসবেই বা না কেন? তারা তো কোনো খারাপ কাজ করে না, বরং তার বিরুদ্ধে যায়। রাজ বলে রেখেছিল কিভাবে কি করতে হবে। আস্তে আস্তে কোনো শব্দ ছাড়া এক একটাকে সরাতে হবে। আর কয়েকজন তো টাকার কাছেই কাবু ছিল। না হলে রানীর কিছু করে ফেলবে শাহিন। রাজ শাহিনকে ধরে রেখেছে, আর তার চামচাকে অন্যজন। রাজ চোখের ইশারায় বুঝাল রানীর বাঁধন খুলে দিতে। কিছু লোক এসে রানীর হাতের বাঁধন খুলে দেয়। বাকিটা রানী নিজেই করেছে। রাজ রানীর দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে এখান থেকে চলে যাওয়ার জন্যে। রানী কান্নারত অবস্থায় মাথা দিয়ে না করে। এবার রাজ অনেক রাগী লাল লাল চোখ নিয়ে রানীর দিকে তাকায়। রাজের চোখ দেখে রানী ভয় পায়, যার ফলে সে দরজা দিয়ে বের হয়ে যায়। শুরু হয় তুমুল মারামারি। শাহিনকে এলোপাথারি মাতারা চিহ্ন রোছে রাজ। তোর কলিজাটা কত বড়! তুই আমার জানে হাত দিয়ে দিলি। তোর সাহস দেখে অবাক না হয়ে পারছি না। আমি বলেছিলাম তো রানীকে ছেড়ে দিতে, কিন্তু তুই মজা নিয়েছিলি না আমার সাথে? রানীকে আটকে রেখে ভেবেছিলি আমায় শেষ করবি? তোর কলিজাটা কতটা বড় আমি দেখতে চাই। তুই আমার বাড়ি গিয়ে আমার বউকে তুলে আনলি। রাজ কথাগুলি বলছে আর শাহিনকে ইচ্ছা মতো মারধর করছে। এক পর্যায়ে দেখা হলো শাহিনের অবস্থা খারাপ, আবার পুলিশও চলে এসেছে। রাজ পুলিশ দেখে অবাক, কারণ সে তার গ্যাংকে এমন কোনো কথাই বলেনি। রাজ তবুও মারছে শাহিনকে, কথা বলার সুযোগটাও দিচ্ছে। রাগে শুধু হাত চালাচ্ছে। বসো, থামেন, পুলিশ এসেছে। আর সরি, আপনায় না বলেই আমরা এটা করেছি। তিয়াসের কথায় রাজ কর্ণপাত করল না, না করল পুলিশকে ভ্রুক্ষেপ। পুলিশ আর তার লোকজন এসে রাজকে ধরে শান্ত করে, আর শাহিনকে হাতের কাছে রাখে। সবাই রাজকে শান্ত হতে বলছে, কিন্তু রাজ বারবার শাহিনকে মারতে চাইছে। তার বউয়ের গায়ে হাত দিয়েছে। সাহস কত! শাহিন এই অবস্থাতেও তার পাশের পুলিশ কনস্টেবলকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে ফেলে দেয়। মাটিতে থাকা বন্দুকটা নিজের হাতে তুলে রাজের দিকে তাক করে। সবাই চুপ। পুলিশ, রাজের গ্যাং, রাজ নিজেও স্তব্ধ হয়ে আছে। শাহিন বন্দুক নামা। তুই কি ভেবেছিস আমি জেলে যাব আর তুই দুনিয়াতে বেঁচে থাকবি? না রাজ, শাহিন তা হতে দিবে না। শাহিন বন্দুক রাখো। দেখ, এখানে পুলিশ আছে। কিছু পুলিশ শাহিনের দিকে বন্দুক ধরে রেখেছে, সুযোগের অপেক্ষা করছে। ঝোঁক বুঝে কূপ। শাহিন একবার রাজের দিকে বন্দুক নেয় তো আবার যে এগিয়ে আসতে চায় তার দিকে। গুড বাই গ্যাংস্টার রাজ চৌধুরী। শাহিন কথাটা বলে দম নেয়। সাথে সাথে 2টা গুলির আওয়াজ হয়। সব কিছু নীরব নিস্তব্ধ হয়ে উঠে মুহূর্তে। রানী দরজার পাশে দাঁড়িয়ে গুলির আওয়াজে চিৎকার দিয়ে ওঠে। দৌড়ে ভেতরে ঢুকে আরেকটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। গুলি 2টা শাহিন আর রাজের লেগেছিল। শাহিনকে পুলিশের একজন হাতে গুলি করেছিল যাতে গুলিটা ফেলে দেয় আর রাজ বেঁচে যায়। কিন্তু শাহিন নিজের হাতে গুলি খাওয়ার পর হাত নিজের কন্ট্রোলের বাহিরে যাওয়ায় তার হাতে থাকা বন্দুক থেকেও বেগে গুলি বের হয়ে যায়, যা রাজের বাঁ হাতের বাহুতে লাগে। সাথে সাথে কলকলিয়ে গরম রক্ত ঝরতে থাকে।
রানী রাজের হাতের অবস্থা দেখে জ্ঞান হারায়। রাজ চোখ মুখ খিচে কোনো রকম রানীকে ডান হাতে ধরে নিজের বুকের সাথে আঁকড়ে নেয়। ইশারা দিয়ে পানি আনতে বললে রাজরানীর মুখে পানি ছিটিয়ে দেয়। রানী মিনমিন চোখ নিয়ে রাজের দিকে তাকায়। রাজের হাতের অবস্থা দেখে রানী চিৎকার করে কাঁদতে থাকে। রাজ আর নিজের মাঝে থাকতে পারে না, রোলে পড়ে যায়। সবাই ধরাধরি করে গাড়ি নিয়ে বের হয়। রানীর কোলে রাজ শুয়ে আছে, চোখ তার বন্ধ, হাত দিয়ে অঝরে রক্ত পড়ছে। রাজের কোট ভিজে গেছে, সাথে রানীর জামাও। অনেক রক্তক্ষরণ হচ্ছে। রাজকে বুকের সাথে চেপে ধরে রানী কান্না করতে থাকে। বেশ সময় যাওয়ার পর রাজ আবার টিপটিপ করা চোখ নিয়ে রানীর দিকে তাকায়। নিজের রক্তাক্ত হাতটা রানীর হাতের সাথে মিশিয়ে নেয়। চোখ দিয়ে পানি ছেড়ে ক্ষীণ সুরে বলতে লাগল, রানী, কিছু হবে না তোমার, তুমি ঠিক হয়ে যাবে। আর একটু সময়। রানী, তোমায় খুব ভালোবাসি। রানীর বুক চিরে কান্না আসছে। প্রেয়সী, আমি যদি বেঁচে না থাকি তবুও তোমার কোনো রকম কষ্ট হবে না। আমার লোকগুলি তোমার ভালো থাকার ব্যবস্থা করে দিবে। চুপ, একদম চুপ, তুমি একটা কথাও বলবে না। আমার শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। তোমাকে চাই মানে চাই। আমার জন্যে তুমি সুস্থ হবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। প্লিজ জান, এমন বলো না। ভালোবাসি তোমায় খুব, ভালোবাসি রানী। রাজ আবার চোখের পাতা বুজে নেয়। রানী গলা ফাটিয়ে কান্না করছে। রাজকে বুকের সাথে ধরে শুধু কান্না করছে আর মনে মনে আল্লাহকে ডাকছে। তার একটু পর হাসপাতালের সামনে গাড়ি থামে। রাজের লোকজন আবার ধরে তাকে ভেতরে নিয়ে যায়। ডক্টর দেখেই বলে, ও মাই গড, ইমিডিয়েটলি উনাকে ওটিতে নিতে হবে। শরীর থেকে অনেক রক্ত চলে গিয়েছে, তাড়াতাড়ি করুন। আপ ডক্টর রাজকে নিয়ে ভেতরে চলে যাচ্ছিল। রানীর মনে হচ্ছিল তার বুক চিরে কেউ তার জানটা নিয়ে যাচ্ছে। রাজের হাতটা শক্ত করে ধরেছিল। আস্তে আস্তে রাজকে তারা নিয়ে গেল। হাতের বাঁধনও ছুটে গেল। তার হাতটাও কেমন ঠান্ডা হয়ে আসছিল। রানীর বুকের ভেতর ঝড় বইতে লাগল, অজানা ভয়ের ঝড়। এই ঝড়ই বোধহয় তাকে তোলপাড় করে নিবে। ছন্নছাড়া হয়ে যাবে না তো? রানী ওটির সামনে বসে কান্না করছে আর মনে মনে দোয়া পড়ছে। প্রায় 1 ঘন্টা পর একজন ভেতর থেকে এলো। ওটির সামনে তখন ভিড়। রাজের গ্যাংয়ের সব ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। ডক্টর এসেই বলল, উনার বাড়ির লোককে এখানে। ডক্টরের কথায় সবাই তার দিকে চলে যায়। ডক্টরকে ঘিরে রেখেছে। সবাই অনেক প্রশ্ন করছে, রাজ কেমন আছে, কি হলো, ঠিক আছে কি না। ডক্টরের ধমকে সবাই চুপ হয়ে গেল। রানী ডক্টরের সামনে যায়। আমি উনার ওয়াইফ। কি হয়েছে আমায় বলুন, কেমন আছে ও? দেখুন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব 2 ব্যাগ বি পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। আধ ঘন্টার মাঝে নিয়ে আসুন প্লিজ, না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। যা করার তাড়াতাড়ি করুন। ডক্টর আবার ভেতরে চলে গেল। রানী ধপ করে বসে চিৎকার করে কান্না করছে। তার রক্তের সাথে রাজের রক্তের মিল নেই, না হলে নিজের সমস্ত রক্ত দিয়ে রাজকে বাঁচাত রানী। রানীর চিৎকার যেন হাসপাতালকে কাঁপিয়ে তুলছে। হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করেই চলছে মেয়েটা। ম্যাম, আপনি চিন্তা করবেন না, কান্না থামান। ম্যাম, আমরা আছি তো, চিন্তা নেই। আমরা কিছু একটা করছি ম্যাম, আপনি ভেঙে পড়বেন না। বসকে আমরা আমাদের জীবন দিয়েও সুস্থ করব ইনশাল্লাহ। আপনি কাঁদবেন না ম্যাম, আল্লাহর কাছে দোয়া করুন, আমরা দেখছি। এক একজন এক এক কথা বলে রানীকে সান্ত্বনা দিচ্ছে। রানী কান্নায় ভেঙে পড়ে। রাজের গ্যাংয়ের বেশিরভাগ লোক এখন নেই, রক্তের সন্ধানে চলে গেছে। কিছু লোক হাসপাতালেই আছে, তবে ফোন দিয়ে নানান জায়গায় রক্তের জন্যে যোগাযোগ করছে। রানী খুব অসহায়, তার কিছুই করার নেই। জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, এখানে কারো কিছুই করার থাকে না। আল্লাহ যখন যাকে পছন্দ করে তাকেই নিয়ে যায়। রানীর এখন আল্লাহর নাম নেওয়া ছাড়া আর কোনো কিছু করার নেই। কান্না করছে, দোয়া পড়ছে আর আল্লাহর কাছে সাহায্য চাই। তার ভালোবাসা, তার স্বামী যেন ঠিক হয়ে যায়।
30 মিনিট হওয়ার পরপর রাজের গ্যাংয়ের লোক 3 ব্যাগ রক্ত আনে। ডক্টর সাথে সাথে তা নিয়ে ওটিতে ঢুকে যায়। ম্যাম, আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ বসো ঠিক হয়ে যাবে। বসো কখনো কারো ক্ষতি করেনি, উনার কোনো ক্ষতি আল্লাহ করবে না। ম্যাম, আমাদের সবার এত ভালোবাসা মিথ্যে হতে পারে না, আমাদের দোয়া আল্লাহ নিশ্চয় শুনবে। ইনশাল্লাহ বসো ঠিক হয়ে যাবে। ওদের কথাগুলি রানীর মনকে যেন একটু শক্ত করছে। রানী অনবরত কান্না করছে আর দোয়া করছে রাজের জন্যে। তার আরো আধ ঘন্টা পর ডক্টর বের হলো ওটি থেকে। আল্লাহর রহমতে উনি এখন সুস্থ আছে। আল্লাহর অশেষ কৃপা। রক্ত চলছে, আরো কিছুক্ষণ পর উনাকে কেবিনে দেওয়া হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা। ডক্টর চলে যায়, সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। রানী হাজার বার কোটি বার আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। বেশ সময় যাওয়ার পর রাজকে কেবিনে দেওয়া হয়। রাজের হাতটা রানী শক্ত করে ধরে রেখেছে। রাজ ঘুমাচ্ছে। একে একে তার গ্যাংয়ের সবাই গ্যাংস্টারকে দেখে যাচ্ছে। সারারাত রাজ আর ঘুম থেকে উঠেনি, চোখ মেলেও তাকায়নি। রানী সারারাত রাজের পাশে বসেছিল। রাজের হাতটা খুব শক্তে ধরে রেখেছিল তার অর্ধাঙ্গিনী। সকালে রাজ মিটমিট করে তাকাতেই বুকে ভার কিছু অনুভব করে। ভালো করে তাকিয়ে দেখে রানী তার বুকে ঘুমিয়ে আছে। রাজ মুচকি হেসে রানীর মাথায় চুমু খায়। মাথায় হাত বুলিয়ে দিলে রানীর ঘুম হালকা হয়ে যায়। ধরফরিয়ে রাজের বুক থেকে উঠে, তুমি ঠিক আছো? আসলে কখন ঘুমিয়ে গিয়েছি। রানীর কথা শেষ করার আগে রাজ আবার এক হাতে রানীকে বুকের সাথে মিশিয়ে নেয়। রানীও মুচকি হেসে রাজের বুকের লেগে থাকে। রাজ রানীর মাথায় হাত বুলিয়ে দেয়। পাগলি, খুব ভালোবাসি তোমায়। রানী চুপ। সারারাত ঘুমাও নি বুঝি? রানীও মাথা তুলে বলে, স্বামীর এই অবস্থা থাকলে কোনো বউ ঘুমাতে পারে না। ওরে আমার পিচ্ছি বউটারে, তুমি থাকো, আমি তোমার গ্যাংয়ের লোককে জানাই তাদের গ্যাংস্টার চোখ মেলেছে। ওরা কি হাসপাতালে? তাহলে সারা রাত সবাই এখানেই ছিল। ইনফেক্ট শুরু থেকেই ছিল। সবাই তোমার কেবিনের সামনে আছে হয়তো। ডক্টর এত করে বলল সবাইকে কেবিনের সামনে না আসতে, কে শুনে কার কথা? বলো কি? তবে আর কি? ডক্টর 2 ব্যাগ রক্তের কথা বলেছিল তোমার, তাও আধ ঘন্টার মাঝে। তোমার লোকজন তার আগেই 3 ব্যাগ রক্ত নিয়ে এসেছে। ওদের ডাকো। হুম। রানী সবাইকে গিয়ে বলতেই পিঁপড়ার মতো হুড়মুড়িয়ে পড়ে রাজের দিকে। সবাই একসাথে রাজের বেডের কাছে চলে যায়। এমন অবস্থাতেই রাজকে জড়িয়ে ধরে সবাই চোখের পানি ফেলে। ওদের এই ভালোবাসা দেখে রাজ নিজেও ঠিক থাকতে পারে না, আবেগপ্রবণ হয়ে কান্না করে দেয়। রাজকে 3 দিন হসপিটাল রাখা হয়। তারপর রানী রাজ আর সবাইকে নিয়ে বাড়ি যায়। 1 সপ্তাহের উপর রানী নিজের সবটা দিয়ে রাজের যত্ন করে। রাজও সুস্থ হয়ে ওঠে। এর মাঝে রানীর বাবা মা এসে এসে রাজকে দেখে যায়। রাজ রানী সাইরুর এক হোটেলের ব্যালকনিতে বসে আছে। বেড়াতে এসেছে এখানে রানীকে নিয়ে। বউকে নিয়ে সফর দেওয়া তো সুন্নত। আমার বিশ্ব নবীও উনার স্ত্রীদের নিয়েও বিভিন্ন দেশে সফর দিতেন। দুজনেই ব্যালকনিতে বসে আছে। ডিভানের উপর আধশোয়া রাজকে ঘেঁষে রানীও বসে আছে। আকাশের দিকে তাকিয়ে তারা মুগ্ধ হচ্ছে। নীরবে যেন তারা তারাদের সাথে কথা বলছে। দুজনেই চুপ। সামনে কফি রাখা। 1 কাপ কফি। রাজ সেই কফি হাতে তুলে নেয়। কফির মগে চুমুক দেয়। রানীর কোমর টেনে রানীকেও আরো কাছে নিয়ে আসে। কফির মগ তার দিকে এগিয়ে দেয়। রানী মুচকি হেসে তা গ্রহণ করে, কারণ এটা রাজের অভ্যাস। 1 কাপ কফিতে সে যেন রানীকে খুঁজে পেতে চায়। রাজ উঠে বসে। রানীর গায়ে দেওয়া চাদরের মাঝে সেও ঢুকে পড়ে। রানীকে মুচকি হেসে নিজের উষ্ণ উমে নিয়ে আসে। রানীও মুচকি হেসে রাজের বুকে মাথা রাখে। হিম শীতল বাতাস বইছে চারিদিকে। হোটেলের লাইটের আলোতে চারপাশের প্রকৃতি আবছা দেখা যাচ্ছে। দুজনেই তাকিয়ে আছে তার দিকে। রাজ হঠাৎ রানীর কানের পাশে হাত গুজে দিয়ে রানীকে টেনে আনে। রানীর ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে দেয়। গভীর চুম্বনে তলিয়ে যায় দুজনে। রাজ রানীকে ছেড়ে মুচকি হাসে। রানীও এক মারাত্মক রকম লজ্জাময় হাসি হাসে।
লজ্জাপরীর ওই লজ্জামাখা রঙিন হাসিটা ভীষণ ভালোবাসি। ওই হাসি আমার দুনিয়া আলোকিত করে তুলেছে। ভালোবাসি রানী। রাজ আবার কফির মগে ঠোঁট লাগায়। সেই কফি রানীর দিকে এগিয়ে দেয়। এক কাপ কফিতে দুজন দুজনকে খুঁজে চলার আপ্রাণ চেষ্টা চালায়। সমাপ্তি।